হয়, এটা 3 হয়। এইখানে হচ্ছে যে আমার ডিপ্লেশন জোন হবে, ঠিক আছে? তা যদি ফরওয়ার্ড যদি এদিকে নেগেটিভ হয় আর যদি প্লাস হয় তাহলে এটাকে আমরা ফরওয়ার্ড বায়াস বলেছিলাম। আর যদি এটা প্লাস হয় আর এটা নেগেটিভ, এটা বলছি রিভার্স বায়াস। তা এই যখন আগের দিন আমি বলেছিলাম যে এই ডিপ্রেশন জোনটা এই বায়াস মানে এক্সটার্নাল মানে পটেনশিয়াল মানে বায়াস যখন অ্যাপ্লাই করা হবে চেঞ্জ হবে না, অলমোস্ট একই থাকবে। সেটা আমি ওই জেনারেল ব্রেকডাউনের কথা মাথায় রেখে তোমরা তোমাদের অনেকে সিওসি সায়েন্স বা তোমাদের বন্ধু বান্ধবরা বলছিল না স্যার এটা ইনক্লুজ থাকা উচিত। হ্যাঁ, সেটা থাকবে বেসিক্যালি। যদি ডোপিং লো ডোপিং হয় তাহলে এটার এফেক্টটা খুব পাওয়া যায় না। হাই ডোপিং হলে ডিপ্রেশন জোনটা অত খুব চেঞ্জ হয় না। হ্যাঁ, ওকে। কার উপর চেঞ্জ হয় না বলেন? ভোল্টেজ সোর্সের উপর। হ্যালো, কার উপর চেঞ্জ হয় না বললেন? ভোল্টেজ সোর্সের পাওয়ারের উপর ডিপেন্ড করে না ওই ডিপ্রেশন জোনের উইথটা। ডিপ্রেশন জোনটা হ্যাঁ যে বলেন আমি ভোল্টেজ শুনতে অ্যাপ্লাই পেলাম না করবো ঠিক। তার পাওয়ারের উপর ডিপেন্ড করবে। ভোল্টেজ একটা জিরো করে দাও, যদি জিরো করে দাও তাহলে দেখবে ডিপ্রেশন জোনটা আগের মতো হয়ে যাবে। এর পাওয়ারের উপর ডিপেন্ড করবে আর কি। এর পাওয়ারের উপর ডিপেন্ড করবে এবং ডোপিং এর এক্সটেন্ড কতটা এক্সটেন্ড ডোপিং আছে তার উপরও ডিপেন্ড করবে। ঠিক আছে? আচ্ছা, এইবারে এইখানে হয়তো মানে সেদিন আমি যে বিষয়গুলো খেয়াল করতে বলবো তা হলো যে এইখানে হচ্ছে যে এই জাংশনে একটা ফিল্ড ডেভেলপ করে, ফিল্ডটা হচ্ছে যে এই বরাবর থাকে, ঠিক? আর ফরওয়ার্ড বায়াসে এটা তো নেগেটিভ, এইটা প্লাস। ফরওয়ার্ড হ্যাঁ, ফরওয়ার্ড বায়াসে ফিল্ডের ডিরেকশন কোন দিকে হয়? যে পোটেনশিয়াল এক্সটার্নাল ফিল্ডে যেটা হয় সেটা ডিরেকশনটা এইদিকে হয়, দুটো অপোজিট ডিরেকশনে হয়। এটা প্লাস আর মাইনাস, রেজিস্ট্যান্সের মধ্যে ফিল্ডের ডিরেকশনটা কি হবে? এইদিকে হবে, আর এইটা হবে এইদিকে হবে, ঠিক? আর তার ফলে কি হয়, এইটা মানে নেট যে এইখানে কি হয়, এইখানের মধ্যে তোমার হচ্ছে যে পটেনশিয়াল ডিফারেন্সটা নেট পটেনশিয়াল ডিফারেন্সটা ড্রপ করতে থাকে, তখন কি হয় ডিফিউশন কারেন্টটা পাওয়া যায়, সুবিধা হয় আর কি। আর কিন্তু রিভার্স বায়াসে কি হয়, এইটা প্লাস এইটা মাইনাস, তখন সেটা কি হয় তোমার ফিল্ডটা ডিরেকশনও এইদিকে ওইদিকেও এইদিকে হয়। হ্যাঁ, তার ফলে কি হয়ে যায় তোমার আর মানে এইখানে পটেনশিয়াল ডিফারেন্সটা কি হয়ে যায়, আরো প্রচুর হয়ে যায়, তারপরে ডিফিউশন কারেন্টটাতে খুবই সমস্যা হয়। ওকে, এবং ডিফিউশন কারেন্টে কি হয় বললেন? শুনতে পেলাম না। হ্যালো, ডিফিউশন কারেন্টে কি হয় বললেন? শুনতে পেলাম না। হ্যাঁ, ফরওয়ার্ড বায়াসে রিভার্স বায়াসে হ্যাঁ, রিভার্স বায়াসে তোমার হচ্ছে যে অ্যাপ্লাইড ফিল্ড থেকে যে পটেনশিয়াল ফিল্ডের ডিরেকশন আর জাংশনে যে ফিল্ডের ডিরেকশন দুটো একমুখী হয়, ঠিক? তোমার কি হয়, আমাদের কি হয়, ফিল্ড যেদিকে ফিল্ডের ডিরেকশন দেয় সেদিকে কি হয়, লোয়ার পটেনশিয়াল হয়। মনে করে এইখানে যদি একটা চার্জ থাকে পজিটিভ চার্জ, এইদিকে যদি ফিল্ডের ডিরেকশন হয় এদিকে লোয়ার পটেনশিয়াল হয়, ঠিক? তা যে এখান থেকে ডিফিউশন কারেন্ট পেতে হলে কি হবে, ইলেকট্রন গুলো বা এন টাইপ থেকে ইলেকট্রন গুলো পি টাইপের দিকে যেতে হবে এবং পি টাইপের হোল গুলো কি হবে, এন টাইপের দিকে যাবে। হ্যাঁ, তার মানে ওরা কি করে, ইলেকট্রন গুলো পি টাইপের দিকে যেতে হবে, তার সেটা কি চাইবে, হায়ার পটেনশিয়াল চাইবে, কিন্তু
রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়ে যায় না, আর অ্যাপ্লাইড ফিল্ড থেকে এবং জাংশনের যে যে ফিল্ড, দুটো ফিল্ডের ডিরেকশন একই দিকে হয় আর কি। তার ফলে তোমার হচ্ছে যে ওই দিকটা আরো বেশি করে লোয়ার পটেনশিয়াল হয়ে যায় কম্পেয়ার টু এন টাইপের, কারণ ইলেকট্রন ওইদিকে ডিফিউজ করাটা ডিফিকাল্ট হয়ে যায়, বা হোলের দিকে মানে হোল থেকে এন টাইপের দিকে আসাটাও আরো ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, সেই জন্য ডিফিউশন কারেন্টটা পাওয়া মানে স্যার পি টাইপে পি টাইপ মানে কারেন্ট হচ্ছে যে লোয়ার পটেনশিয়াল হয়ে যায় তো। হোল মেজর ডিফিউশন কারেন্টের কন্ট্রিবিউশন আছে মেজর ক্যারিয়ার থেকে, মানে ইলেকট্রন হোল কম্বিনেশন মেজর ক্যারিয়ার, আর ড্রিফট কারেন্টটা আছে তোমার হচ্ছে যে মাইনর ক্যারিয়ারের কম্বিনেশন, সেখানে হোল আর ইলেকট্রনের কম্বিনেশন কিন্তু মাইনর ক্যারিয়ার, আর ডিফিউশন কারেন্ট হচ্ছে যে মেজর ক্যারিয়ারের মধ্যে কম্বিনেশন হয়, তাই তো? এইখানে তো প্রচুর হোল থাকে, হ্যাঁ, হোলগুলো তোমার হচ্ছে যে এইদিকে আসতে চাইবে, আর এদিকে ইলেকট্রন গুলো এইদিকে আসতে চাইবে। এইখানে কি হবে তোমার হচ্ছে যে এই জায়গায় হোল আর হচ্ছে ইলেকট্রন কম্বাইন করতে চাইবে, হ্যাঁ, আবার তাহলে তোমার হচ্ছে যে কারেন্টের ডিরেকশনটা কি হবে, এই দিকে হয় আর কি, হ্যাঁ, কারেন্টটা, হ্যাঁ, এটা তো আমার হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এটা কারেন্টের ডিরেকশনটা এই দিকে হবে। এইখানে এই বরাবর ভাবলে তোমার অনেক আরো যে জিনিসগুলো খেয়াল করতে হবে, যেটা হচ্ছে এইখানে যে ড্রিফট কারেন্টটা যেটা হয়, সেই ড্রিফট কারেন্টটা কিন্তু তোমার হচ্ছে তোমার অলমোস্ট এক মানে ফিল্ড এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করলে যা হয়, এক্সটার্নাল ফিল্ডের প্রেজেন্স সার্ফেসে ড্রিফট কারেন্টটা মোরলেস একই থাকে, কারণ হচ্ছে যে এখানে যেটা ডিপ্রেশন জন্য উইথটা যেমন ফিল্ড ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করলে উইথটা যেমন কমে যায়, সেইভাবে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সটাও কমে যায় আর কি, তার মানে রেশিওটা একই থাকে, তার ফলে ড্রিফট কারেন্টের পরিমাণটা একই থাকবে, আর ড্রিফট কারেন্টের জন্য রেসপন্সিবল তারা মাইনর ক্যারিয়ার। স্যার এই জায়গাটা আরেকবার বলে দিন না। হ্যাঁ, মাইনর ড্রিফট কারেন্টের জন্য রেসপন্সিবল হচ্ছে মাইনর ক্যারিয়ার আর কি, হ্যাঁ। কেন বলছি মাইনর ক্যারিয়ার, এইগুলো কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যালো, স্যার বুঝলাম না স্যার, কোন জায়গাটা বলতে কেন ড্রিফট কারেন্টটা একই থাকবে সেইটা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ স্যার, মানে ড্রিফট কারেন্ট তো পোটেনশিয়াল ডিফারেন্সের উপর ডিপেন্ড করে, মাইনর ক্যারিয়ারই ড্রিফট কারেন্ট তৈরি করে, সেটা বুঝলাম না। হ্যাঁ, দেখো কি হয়, যখন এই যে ড্রিফট কারেন্ট তোমার হচ্ছে ড্রিফট কারেন্টটা কিসের উপর ডিপেন্ড করবে, এইখানে যে ফিল্ড মানে এইখানে যে লোকাল যে ফিল্ডটা আছে তার মানের উপর নির্ভর করবে, আর হচ্ছে ড্রিফট কারেন্টের জন্য যে কেরিয়ার কতগুলো আছে তার উপর নির্ভর করবে, তাই তো? এখন তোমার হচ্ছে যে ড্রিফট কারেন্টের জন্য ড্রিফট কারেন্টে কারা টেক পার্ট করে, এইখানে পি টাইপের ইলেকট্রন আর হচ্ছে তোমার এন টাইপের হোল, এরা একটু ড্রিফট কারেন্টে টেক পার্ট করবে। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা ড্রিফট কারেন্টে মানে এখানকার যে পি টাইপের যে ফ্রিলি মুভিং ইলেকট্রন আর এন টাইপের যে হোল, হ্যাঁ, এই পি টাইপের ডিফিউশন কারেন্টে তো তোমার হচ্ছে যে মেজর ক্যারিয়ারের কম্বিনেশন, মানে হোল আর হচ্ছে ইলেকট্রনের কম্বিনেশন, এইখানে কি হয়, প্রচুর যদি ইলেকট্রন থাকে তারা এদিকে ডিফিউজ করতে চাইবে, আর যারা হোল যদি থাকে তাহলে কি করতে চাইবে,
যখন এইদিকে ইলেকট্রনের ফ্লো পাচ্ছে মানে হলো এইদিকে আসতে চাইছে, এইখানটা হচ্ছে হোল এলইডি যে বাল্ব শুনেছো সেখানে কি হয় মেনলি হোল ইলেকট্রনের যে কম্বিনেশন হয় সেখান থেকে যে এনার্জি রিলিজ হয় সেই এনার্জিটাই কিন্তু লাইট ফর্মে অবজার্ভ করি। হ্যাঁ, ডিফিউশন কারেন্টটা মেনলি হচ্ছে যে তোমার মেজর ক্যারিয়ারের কম্বিনেশন। আর তোমার যে এইখান থেকে ড্রিফট কারেন্টের কিন্তু ইলেকট্রনটাকে এই দিকে যেতে হবে। ড্রিফট কারেন্টের জন্য যেতে হবে তোমার হচ্ছে যে হ্যাঁ, ড্রিফট কারেন্টের জন্য ইলেকট্রনটাকে এই অভিমুখে যেতে হবে। ঠিক, এই অভিমুখে কারা আসবে? এখানে পি টাইপের যে ফ্রি ইলেকট্রন আছে তারা আসবে এই অভিমুখে। ঠিক, আর এইখানে হোল, এখানে যে হোলগুলো আছে তারা কি পজিটিভলি চার্জ করে? এইখানে যে হোলগুলো তো পজিটিভলি চার্জ না, এটা এই কথা বুঝতে অসুবিধা হচ্ছে। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, এগুলো পজিটিভলি চার্জ, এরা কোন দিকে চাইবে? এই যে নেগেটিভ যে আছে এই দিকে আসতে চাইবে, এখানে এসে ওই ইলেকট্রনের সঙ্গে কম্বিনেশন করবে। ঠিক, তার মানে ড্রিফট কারেন্টের মান কতটা হবে এই মাইনরিটি ক্যারিয়ারের, ওই যে আমরা বললাম রেজিস্টিভিটি কিসের উপর নির্ভর করবে? ক্যারিয়ারের সংখ্যা তার উপর নির্ভর করবে। এবারে কারেন্টের মান কি হবে? ক্যারিয়ার সংখ্যা এবং ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি কিসের উপর ডিপেন্ড করবে? এই অঞ্চলে ফিল্ডটা কত আছে তার উপর। হ্যাঁ, ফিল্ডটা কিসের উপর নির্ভর করবে? এই দুটো জায়গার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত আছে আর তার লেন্থটা কত আছে তার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এবারে দেখলাম যে যখন আমি ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করছি তখন হচ্ছে কি হয়ে যাচ্ছে, ডিফিউশন জোনটা কমছে কিন্তু আবার পোটেনশিয়াল ডিফারেন্সটাও কমে, এই জন্য ফিল্ডটা একই থাকবে। এই জন্য আর ক্যারিয়ারের সংখ্যা একই থাকবে। ও তো মাইনরিটি ক্যারিয়ার সংখ্যা তো কিসের পরিমাণ নিজস্ব ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, ক্যারিয়ারের সংখ্যা একই থাকবে, তারপরে হচ্ছে যে আমার ড্রিফট কারেন্টটা ফিল্ড মানে এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করলে ড্রিফট কারেন্টটা একই থাকবে। যখন আমি কি বলেন এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করলে হ্যালো, আমার কথাটা কাটা এলো। ওই যে কি বলেন একটা যে এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করলে কারেন্টের ভ্যালুটা এক থাকবে, এটা কারকে বলেছেন? বলো, বলো স্যার। ওই কিছু বললেন আপনি যে এক্সটার্নাল, হ্যাঁ স্যার আপনি বললেন না যে এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করলেও চেঞ্জ হবে না, ওই জায়গাটা আমি কি বুঝতে পারলাম না। ড্রিফট কারেন্টটা হ্যাঁ স্যার, ওই এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করলে ডিপ কারেন্টের ভ্যালুটা একই থাকবে। ড্রিফট কারেন্টের ভ্যালুটা মোর অর লেস একই থাকবে। হ্যাঁ, এই যে ঠিক আছে, এই জন্য দেখবে যে তোমরা একটা যখন এইখানে একটা প্লট আঁকা হয় দেখবে যে ভি ভার্সাস এইরকম একটা দেওয়া হয় আর কি, আই ভার্সাস ভি যখন এরকম হয়, এইখানে একটা নেট একটা কারেন্ট থাকে। হ্যাঁ, সেই কারেন্টটা কিন্তু এই যে নেট কারেন্টটা সেটা মেজর কন্ট্রিবিউশন থেকে ড্রিফট কারেন্টের আর কি। ওই যে বলছি আমার এইখানে কি বলবো, ড্রিফট কারেন্ট চেঞ্জ হবে কি হবে না। হ্যাঁ, যে কোনো বায়াস আমি ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড বায়াস দিই সেটা নির্ভর করবে আমার কত ফিল্ড কি হলো আর হচ্ছে ক্যারিয়ারের সংখ্যা কি হলো। এই দুটো জিনিস আমাকে মাথায় রাখতে হবে। তবে এই দুটো জিনিস মাথায় রেখে আমি এবারে তারপরে আমার হচ্ছে যে ফরওয়ার্ড বায়াস বা ব্যাকওয়ার্ড বায়াস যে আমি পাল্টাচ্ছি ফিল্ড কেমন চেঞ্জ হবে, ফিল্ড চেঞ্জ হবে কিনা আমি হচ্ছে যে ফিল্ড চেঞ্জ হবে কিনা সেইটা আমি প্রেডিক্ট করতে পারছি কিনা। যখন আমি রিভার্স বায়াস দিব তখন কি হবে, এখানকার মধ্যে কি হবে, যেমন ফরওয়ার্ড বায়াসে এদের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স ড্রপ করে, রিভার্স বায়াসে কি হবে পটেনশিয়াল ডিফারেন্সটা বেড়ে যাবে, আবার এই উইডটা কি হয়ে যাবে
উইথ দেওয়া বেড়ে যাবে, ফিল্ডের মানটা একই থাকবে। আবার ক্যারিয়ারের সঙ্গে তো একই আছে, ক্যারিয়ার মাইনর ক্যারিয়ার, ড্রিপ কারেন্টটা কি হয়, একই থাকে। আচ্ছা, আমি এইখানটা যেটা বলতে চাইছি যে আমি যেভাবে বলছি বা আমাদের যে করেসপন্ডেন্স হচ্ছে তাতে হয়তো সব কিছু পরিষ্কার হচ্ছে না। আমি মেজর জায়গাগুলো বলছি বা তোমাদের মনে অনেক প্রশ্ন হচ্ছে, সেই সব প্রশ্নের উত্তর হয়তো ডিসকাশন হচ্ছে না। এইখানে আমি বলতে পারি যে ওই যে তোমার হচ্ছে যে নাম কি, অনিরুদ্ধ গুগল স্কলার বলে কি একটা ক্লাসরুম, গুগল ক্লাসরুম বলে একটা বলেছে না? হ্যাঁ স্যার, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? যেটা ওই গুগল ক্লাসরুমে সবাইকে জুড়ে একটা ইমেল দিয়ে একটা কানেকশন করা যায়, সেখানে যার যা বক্তব্য, প্রশ্ন এসব দেওয়া যায়। সেই প্রশ্ন উত্তর আমরা পরস্পরের মধ্যে আবার উত্তর দেওয়ার মাধ্যমে একটা নলেজ গেইন করতে পারি আর কি। হ্যাঁ, আমি যে এই যে কথাগুলো বলছি এইভাবে একটু ভাবো, ভেবে আবার প্রশ্ন করো, বা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে, যেমন শ্রেয়সী সেদিন আমার সঙ্গে অনেকটাই মানে ওই ডিসকাশন করার সঙ্গে হয়েছে। হ্যাঁ, ও যেমন এই আমার বিশ্বাস যে এই জায়গাগুলো সমস্যা নেই একদমই। হ্যাঁ, তা এইভাবে দেখবে যে কারো না কারো একটা উত্তর, বা আমিও সেই তোমার ওই গুগল ক্লাসরুমের মধ্যে টেক পাঠ করে সেখানে হচ্ছে যে আমরা যারা উৎসাহী তার সঙ্গে অনেকক্ষণ ওভার টেলিফোন বা যেগুলো কথা বলা যেতে পারে। হ্যাঁ, এখন আমরা বোধহয় দীর্ঘদিন এই জায়গাটার মধ্যে আটকে আছি। হ্যাঁ, এবার আমি এই জায়গাটা যে জিনিসগুলো লক্ষ্য করতে হবে সেগুলো বললাম আর কি। স্যার বলছি, ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করলে ডেপ্রিশন জোনটা কি করে কমে যায় ওটা একবার বলে দিন। হ্যাঁ, ফরওয়ার্ড বায়াস যখন আমি অ্যাপ্লাই করছি তখন কি হয়ে যাচ্ছে যে এটা তো এইটাকে বলি ফরওয়ার্ড বায়াস। এবং বুঝতে পারছো যে ফরওয়ার্ড বায়াস ফরওয়ার্ড বায়াস না হলে হচ্ছে যে আমি ডিফিউশন কারেন্ট আমি একদমই পাবো না। কারণ এবার ফরওয়ার্ড বায়াস যখন আমি অ্যাপ্লাই করছি, এইটা যখন ধরো আগের মুহূর্তে, এখন এই জোনটা কি ছিল, ইলেকট্রন ডেফিসিয়েন্ট জোন ছিল। তো তাহলে যখন আমি এইটা এখানে যখন নেগেটিভ পটেনশিয়াল দিয়ে দিচ্ছি, মানে লোয়ার পটেনশিয়াল দিচ্ছি, তখন কি হবে, এই ইলেকট্রন গুলো আগের মতো আর কি হয়ে থাকবে না, রিটেনশন ফিল করবে না। তবে এখানটা অনেকটা কি ফ্রি হবে, মানে পটেনশিয়ালটা এখানটা তো আগে একটা কি হায়ার পটেনশিয়াল ছিল। তারপরে এই ফিল্ডে যখন আমি কাপলিং করবো তখন কি হবে, সিন্স টু বি এইটাকে ইলেকট্রন গুলো আগের মতো ওরকম হোল্ড থাকবে। তারপরে ইলেকট্রন গুলো কি হয়ে যাচ্ছে এই বরাবর, বা এই ফিল্ড আর এতটা তোমার এরকম ক্লাস ডিপ্রেশন জোন, এই মানে ক্লাসটাকে অ্যালাউ করবে না। এমনি প্রথম এটা বোঝা যায় যে ডিপ্রেশন কারেন্টটা খুব কম হবে, মানে একাধিক কারণে বুঝতে পারি আর কি। হ্যাঁ, তা এমনি ডিপ্রেশন জোনটা বেড়ে যাচ্ছে, ঠিক। আবার এদের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সটাও কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এইখানে ফ্রি মুভিং চার্জ ক্যারিয়ারও নেই, আপনার ডিফিউশন কারেন্টটা কি হয়ে যাবে, আরো ডিফিকাল্ট হবে, তাই না? সেই জন্য মানে এই যে হোল ইলেকট্রনের কম্বিনেশন, যদি ফ্রি মুভিং চার্জ যত করতে পারবে তাহলে এখানে কি হবে, হোল আর ইলেকট্রনের কম্বিনেশনের সুবিধা হবে। হ্যাঁ, এইটা অনেক মানে ডিটেলস রিজিং, তার থেকেও বেটার যে বুঝতে সহজ, এর মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সটা কি হয়ে যাবে, যদি বেড়ে যায় তাহলে কি হবে, এইটা তো কি লোয়ার পটেনশিয়াল, এদিকে ইলেকট্রন আসতে চাইবে না, কারণ ডিফিউশন কারেন্টটা কি হয়ে যাবে, ডিফিকাল্ট হবে। সেই জন্য তোমরা দেখবে যে ড্রিপ কারেন্টের মান এরকম থাকলেও হবে কি হবে, ড্রিপ কারেন্টটা তো এইদিকে থাকে, মানটা ইলেকট্রন এইদিকে যায়,
ইয়ে আর ডিফিউশন কারেন্টটা হচ্ছে কমে যায় আর কি, এইরকম হয়। রেজাল্টেন্ট একটা এই দুটোর কম্বিনেশনে একটা রেজাল্টেন্ট কারেন্ট পাওয়া যায়। সেই জন্য হচ্ছে যে সার্কিটে এরকম একটা দেখবে এরকম প্লটটা দেওয়া থাকে আর কি, আই ভার্সাস ভি আর কি। ওকে, ঠিক আছে সায়ন, হ্যাঁ স্যার, হ্যাঁ শুনতে স্যার, ঠিক পাচ্ছ আছে, আমায়? বুঝতে পেরেছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ আমি স্যার, এবার শুনতে যেটা পাচ্ছি। বলছি যে আমাদের যদি এই বেসিক জায়গাগুলো ক্লিয়ার থাকে, কোনো বই পড়তে পড়তে প্রথমে হয়তো বুঝতে পারবো না, আর একটু সময় দিলে নিশ্চয়ই এগুলো বুঝতে পারবো। আর যদি না পারি তাহলে হচ্ছে যে আমরা গুগল ক্লাসরুমে কোশ্চেন ফেড করব, তার মধ্যে বন্ধু বান্ধব আলোচনা হতে পারে, বা না হলে আমি আছি, আমি যে তোমাকে সর্বোচ্চ পর্যায়ে স্যাটিসফাই করার চেষ্টা করব। এখন আমি এই চ্যাপ্টারটা একটু ক্লোজ করছি তাড়াতাড়ি, কারণ অনেকেই বেশিরভাগ এই পার্টটা আমাদের সিলেবাসে অত ইম্পর্টেন্ট পার্ট নয়, সেটা নিয়ে আমরা যদি এক্সস্টেড হয়ে যায়, মানে বেশিরভাগ স্টুডেন্ট বোরিং ফিল করে, সিলেবাসটার প্রতি একটা রিটারেশন আসবে আর কি। এই জন্য এই পার্টটা আমি কুইক করছি, কিন্তু যারা খুবই ইন্টারেস্টে মানে বুঝতে চাও, আমি নিশ্চয়ই তাদের জন্য আমি সর্বোচ্চ করতে চেষ্টা করবো। এবং এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, বিকজ হচ্ছে যে তুমি যেন ডায়েট ভাল্ব ব্যবহার করে ট্রানজিস্টার, বা তোমাদের পকেটে যে মোবাইল, বা সেখানে হিউজ প্রচুর পরিমাণে ট্রানজিস্টার, 20th সেঞ্চুরি, 21st সেঞ্চুরি, এবং স্টিল নাও আমরা যতদিন বেঁচে থাকবো, মেটেরিয়াল সায়েন্স খুব ইম্পর্টেন্ট। মেটেরিয়াল সায়েন্সের এই পার্টটা খুব ইম্পর্টেন্ট হবে আর কি, মানে সেমিকন্ডাক্টর, এরা অফ সেমিকন্ডাক্টর ইজ কন্টিনিউ। হ্যাঁ, সুতরাং এই পার্টটা তো খুব, মানে কেমিস্টরা সেমিকন্ডাক্টর তৈরি করতে চায়, সুতরাং কেমিস্ট্রিদের এই পার্টটা খুবই, সেমিকন্ডাক্টর মেটেরিয়াল এই পার্টটা ইম্পর্টেন্ট, কারণ পি টাইপ এন টাইপ ডোপিং করে, ডোপিং এর এক্সটেন্টের উপর তার সেমিকন্ডাক্টর বিহেভিয়ার ডিপেন্ড করে, ঠিক, কারণ ভার্সাটাইল ইনফাইনাইট টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা যেতে পারে। হ্যাঁ, এবং এটা কেমিস্ট্রির জন্য ইম্পর্টেন্ট। আর এবার যদি কেউ যদি আরো ইন্টেন্স জানতে চাও, আমি সর্বোচ্চ পর্যায়ে হেল্প করবো নিশ্চয়ই আর কি, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটার হচ্ছে যে বেসিক জায়গাগুলো এইরকম থাকবে আর কি। হ্যাঁ, ডিফিউশন আর ড্রিফট কারেন্টের অরিজিন এবং কেন হবে, আশা করছি এই জায়গাগুলো অতটা অসুবিধা হয়নি। এবং হচ্ছে যে একটা নন ওহমিক একটা পিএন জাংশন সমেত একটা যে রেজিস্টার নন ওহমিক টাইপের বিহেভ করবে, এইটা নিশ্চয়ই আমার সব ছাত্র একমত। এবং তাতে হচ্ছে যে এই যে তোমার এইখানে যে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা হবে, মানে সেটা ডিপেন্ড করবে কি হবে, এই যে আমরা এক্সটার্নাল ভোল্টেজ কি অ্যাপ্লাই করছি তার উপর ডিপেন্ড করবে, এবং তার উপর নির্ভর করবে ডিফিউশন কারেন্টের উপর। সেই জন্য ডিফিউশন কারেন্টটা ইজ ভেরি মাচ সেন্সিটিভ তোমার হচ্ছে যে নন লিনিয়ার সেন্সিটিভ অন দ্য পোটেনশিয়ালের উপরে। হ্যাঁ, আর সেই জন্য আই ভার্সাস ভি কারেন্ট একটা নন লিনিয়ার কারেন্ট পাওয়া যায়। ইন আদার ওয়ার্ডস, যে এইখানে যে মানে হচ্ছে যে তোমার যে ইলেকট্রন মানে মেজর ক্যারিয়ারের সংখ্যা চেঞ্জ হয় না, কিন্তু মেজর ক্যারিয়ারের যে কন্ডাক্টিভিটি যে সেন্সটা, সেটা ডিপেন্ড করে যায় কিসের উপর, ভোল্টেজ অ্যাপ্লাই করে। দিস ইজ দ্য আন্ডারলাইং রুট ফর দ্য নন ওহমিক বিহেভিয়ার। হ্যাঁ, ইভেন ফরওয়ার্ড বায়াসও নন ওহমিক টোটালটা, শুধু কার্ভটা মানে এরকম কার্ভটা এরকমের জন্য নন ওহমিক নয়, নন ওহমিক ইভেন ফরওয়ার্ড, শুধু ফরওয়ার্ড বায়াসও নন ওহমিক, কারণ সেটা হচ্ছে যে IR not equal to V. both forward backward bias, এই ধরনের ফরওয়ার্ড বায়াস বোথ কেস হচ্ছে যে নন ওহমিক আর কি। এই পার্টটা নিশ্চয়ই সবার ক্লিয়ার হয়েছে আর কি। তারপর বাকি ভিতরের ব্যাপারটা নিশ্চয়ই আমরা ইনভলভ হলে পারবো, এবং সেখানে কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে যাদের ইন্টারেস্ট থাকে আমরা আরো ইমপ্রুভ করার চেষ্টা করবো। ওকে, ফাইন। স্যার আগের দিন দুটো কোশ্চেন করেছিলেন না? হ্যালো, আগের দিন দুটো কোশ্চেন করেছিলেন না? হ্যাঁ স্যার, বলছি আগের দিন দুটো আপনি দুটো কোশ্চেন বলে গিয়েছিলেন। শান্তনী আর হচ্ছে সোসিয়ের একটা প্রশ্ন যে করেছিল, যে একটা সিম্পল একটা পি টাইপ সেমিকন্ডাক্টর। হ্যাঁ, ওই আরেকটা রোধের প্রশ্নটা আপনি করেছেন, যে পি টাইপের মধ্যে কেন
মানে ওই কারেন্টটা তাড়াতাড়ি ফ্লো হতে পারে না, এটা কোশ্চেনগুলো আসলে লাস্টে হ্যালো হ্যালো স্যার হ্যালো বলছিলাম যে স্যার আজকে লাস্টে একটা সেশনে একটু এই কোশ্চেনগুলো আলোচনা করে নিতাম। হ্যাঁ, সেটাই ভালো আর কি। শুধু লাস্টের একটা সেশন নয়, আমি বলছি যে দেখুন ওই গুগল স্কলারে আমরা টেক পার্ট করি, আমাকেও ইনক্লুড করো। আমরা যা যত প্রশ্ন আছে তোমাদের এই মানে সার্কিট সংক্রান্ত আমরা এটা আলোচনা করতে পারি, ঠিক আছে? এটা তাহলে শেষের দিকে করবো, হ্যাঁ ঠিক আছে? বা শ্রেয়সী বোধহয় একটা উত্তর দিতে চাইছিলে কি শ্রেয়সী? স্যার হ্যালো, কোনটা স্যার? ওই যে একটা সিম্পল একটা পি টাইপ ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো কি করে মুভ করে ওইটা পি টাইপ কোশ্চেন। সেমিকন্ডাক্টরে ওহম ল কি করে ওবে করে? না স্যার, ওইটা তো আগের দিনই হয়েছিল, মানে আমাদের কোশ্চেনটা ছিল যে পি টাইপের মধ্যে সে আপনি বলেছিলেন না কারেন্টটা এন টাইপের তুলনায় একটু স্লো যায়। আর স্যার বলেছিলেন যে আমরা জিজ্ঞেস করেছিলাম ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো কি করে টেক পার্ট করে, এতদিন তো পড়েছিলাম কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনিক। এটা প্রশ্ন হয়েছে যে হোল গুলো কিভাবে টেক পার্ট করে হ্যাঁ হ্যাঁ ওটাই কোশ্চেন কারেন্ট ছিল। প্রবাহে, আমার যতদূর মনে পড়ে আর কি। আর সেইখান থেকে যে পি টাইপটা মানে মাইনরিটি যে ইলেকট্রন আছে সেটা দিয়ে তারা সেমিনা মানে টেক পার্ট করবে, সেটা বুঝতে অসুবিধা হয়নি। হোল গুলো কিভাবে টেক পার্ট করে, এই 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 প্রসঙ্গ নিয়ে তখন আমাদের মনে হলো যে পি টাইপে কিভাবে ওহমিক ল ওবে করবে, এরকম একটা প্রশ্ন এসেছিল। তারপর আমি তোমাদের ভাবতে বলেছিলাম আর কি। হ্যাঁ, এই জায়গাটা আজকে শেষের দিকে আলোচনা করবো না? হ্যাঁ হ্যাঁ স্যার শেষের দিকেই করব। হ্যালো, স্যার শেষের দিকে একটা সেশনে এগুলো আলোচনা করবো, জেনার ব্রেকডাউনটাও বুঝতে পারিনি ভালো করে, ওটাও একটু বুঝে নিতাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আর ঠিক আছে। তাহলে এই 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 জায়গাটা এখন ছাড়ছি। হ্যাঁ, শেষের দিকে একটা সেশন আমরা এটার জন্য করব। এবং আমি বারবার আবার বলছি যে এইটা কিন্তু মেটেরিয়াল সায়েন্সের খুব ইম্পর্টেন্ট পার্ট। মানে semiconductor, we are going through the era of semiconductor. Semiconductor যেমন চোখের সামনে অনেক প্রসেস হচ্ছে যে আমরা দেখি খুব স্লো প্রসেস হয়। স্লো প্রসেস হতে গেলে তোমাকে সিগন্যাল খুব স্লোলি পাঠাতে হবে, সিগন্যাল পাঠাতে গেলে কারেন্ট কম হতে হবে। হ্যাঁ, এনিওয়ে এইবারে তোমরা আপাতত এই জায়গাটা বলো যে এরকম পিএন জাংশন হলেই এটা ওহমিক রেজিস্ট্যান্স হবে না, এইটা সবাই একমত। আমার তো মেন অবজেক্টিভ ছিল কি, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, মেন অবজেক্টিভ হচ্ছে যে এইখানে একটা এই যে রেজিস্ট্যান্স থাকে, হ্যাঁ এই রেজিস্ট্যান্সটাকে যে ভি ইকুয়াল টু আই আর এই ফর্মুলা সত্যি পেতে হ্যাঁ সব সময় কি এই যে আমরা সবাই একটা ওহমস ল, কিন্তু ওহমস ল মানে হচ্ছে যে এরকম একটা হতে হবে যে এটা থেকে ডেভিয়েট করে নন-ওহমিক হয়, এবং কি ধরনের রেজিস্ট্যান্স কি ধরনের মেটেরিয়াল থাকলে আমরা এটা ওহমিক হবে, না থাকলে ওহমিক হবে না, এইটা চেনাবার জন্য তোমাদের আমার তো টোটাল এই সার্কিটটা নিয়ে বিজনেস। সার্কিট হচ্ছে তিনটে পার্ট থাকবে, একটা হচ্ছে কন্ডাক্টর পার্ট, একটা রেজিস্ট্যান্স পার্ট, আর একটা হচ্ছে সোর্স মানে ব্যাটারি একটা পার্ট। হ্যাঁ, এই তিনটে পার্ট তোমাদের কাছে আমার পরিচয় করাবার এই ছিল। সেইখানে আমি প্রথম হচ্ছে যে এই আশা করছি এই পার্টটা আমি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি, এবং সেখানে কন্ডাক্টর রেজিস্টারের মধ্যে কি তফাৎ। হ্যাঁ, এবার নিশ্চয়ই এখন তোমাদের মানে রেজিস্টারটা বলে দিলেই বলতে পারবে যেটা ওহমিক হবে কি নন ওহমিক হবে, এইটা সবাই একমত কিনা, ঠিক আছে? এবং কালকে শেষে যেমন আমি আবার কালকে তোমাদের হোম ক্লাস নিয়েছিলাম যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে ড্রিফট স্পিড আর রেজিস্টারের মধ্যে ড্রিফট স্পিড এক হয় না ডিফারেন্স হয়, কেন হচ্ছে যে রেজিস্টার এত হিট ইলিভারেট করে, কন্ডাক্টরে কেন হিট হয় না, এ ধরনের প্রশ্ন দিচ্ছে। তাতে সব প্রশ্নের হয়তো উত্তর সবার কাছে রেডি নাও হতে পারে। হ্যাঁ, তোমাদের কেউ কেউ বন্ধু বান্ধব নিশ্চয়ই জানতে পারে, বা যাদের কোনো অসুবিধা হবে আমাকে ফ্রি কোর্সে বা আমার সঙ্গে ওভার টেলিফোন বা আমার রুমে এসে আমরা এনি ডেপথে ডিসকাশন করতে পারি। ওকে, ঠিক আছে। এবারে আমি চলে আসি মেনলি হচ্ছে যে পার্টটা আমাদের খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, সেটা হচ্ছে এই ব্যাটারি পার্টটা। এখন একটা সার্কিটে
সার্কিট যখন আমরা রেজিস্ট্যান্স যখন অ্যাপ্লাই করি, আমরা কি ডিমান্ড করি? রেজিস্ট্যান্স থাকবে এবং সার্কিটটা থেকে কন্টিনিউয়াস কারেন্ট ফ্লো, এইটা আমাদের ন্যাচারাল ডিমান্ড। ঠিক, না হলে কন্টিনিউয়াস কারেন্ট ফ্লো যদি না হয় তাহলে কি হবে? আমার ইউজফুল নেই। যেমন তোমাদের সবার কাছে যে মোবাইলটা এখন ইউজ করছো, তাতে কিন্তু একটা কন্টিনিউয়াস কারেন্ট ফ্লো হতে হচ্ছে। কন্টিনিউ যদি একটু পরে সেই ব্যাটারি মানে কন্টিনিউয়াস কারেন্ট ফ্লো যদি না হয়, এমনি জানো যে এইটার মধ্যে দিয়ে চার্জ পার্টিকেলকে ড্রাইভ করার জন্য কি হবে? ইউ সার্টেনলি নিড এ পোটেনশিয়াল ডিফারেন্স। তার মানে কি, একটা সোর্স সার্টেনলি একটা পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করবে, তাহলে তুমি এখানে কি পাবে? কন্টিনিউয়াস কারেন্ট পাবে। ঠিক, এবং তোমার মোটামুটি তোমার হচ্ছে যে কারেন্ট থেকে তোমাকে একটা কি দিতে হবে? একটা এনার্জি দিতে হবে তোমার ডিভাইসে। যেমন তোমাদের মোবাইলে কি হয়, বাইরে থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালটা আসে সেইটাকে সাউন্ড ওয়েভে কনভার্ট করতে হয়। যেমন আমার কথাগুলো শুনতে পাচ্ছ, অ্যাম্প্লিফিকেশন করতে হয়। হ্যাঁ, সেই কারেন্ট দিয়ে হচ্ছে যে আমরা কি করতে পারি, সেটাকে আবার সাউন্ড ওয়েভে আবার কনভার্ট করতে হয়। হ্যাঁ, এগুলো কারেন্টটা দরকার হয়। যাই হোক, যে কোনো সার্কিট you need a continuous current for জন্য you need a source রেজিস্টারের মধ্যে দিয়ে কন্টিনিউয়াস একটা ডিফারেন্স করবে। এই সোর্সটাকে আমি বলেছিলাম ইলেকট্রোমোটিভ, এ সিট অফ ইলেকট্রোমোটিভ ফোর্স। এই সিট অফ ইলেকট্রোমোটিভ ফোর্সের অনেক এক্সাম্পল আমরা বলেছিলাম। তার মধ্যে একটা হচ্ছে যে ব্যাটারি, যেটা কিনা এখন যে ফোনটা তোমাদের কাছে সবার কাছে যে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটা মেন বর্তমান যুগে যে ব্যাটারিটা লিথিয়াম আয়ন ব্যাটারি। হ্যাঁ, আমরা এই ব্যাটারির জায়গাটা এখন ব্যাটারিটাকে বলা হয় যখন এরকম কেমিক্যাল এনার্জিকে যখন ডিসচার্জ করে, তার মানে তখন কেমিক্যাল এনার্জিকে ডিসচার্জ করলে নিশ্চয়ই ইলেকট্রিক্যাল এনার্জি পায়। সেই এনার্জিটা নিশ্চয়ই অন্য কোথাও থেকে আসতে হবে, কেমিক্যাল এনার্জি থেকে আসতে হবে। সেগুলো আমি আজকেই আসবো দিচ্ছি। যে 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 ডিভাইস এরকম কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে তাকে বলা হয় গ্যালভানিক সেল। যে ডিভাইস রেজিস্টারের মধ্যে কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করে বাই ভার্চু অফ কনভার্সন অফ কেমিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি, তাকে বলা হয় গ্যালভানিক সেল। ঠিক, গ্যালভানিক সেলের সম্পর্কে তোমরা হায়ার সেকেন্ডারিতে পরিচিত হয়েছে খুব পপুলার নামে, যেটা হচ্ছে ড্যানিয়েল সেল। আমি আজকে কিছুক্ষণের মধ্যে এই ড্যানিয়েল সেলে যাব। হ্যাঁ, তার আগে আচ্ছা, গ্যালভানিক সেলের ডেফিনিশন বুঝলাম না, যে একটা সোর্স দরকার হবে এটা বুঝতে পারছি। এবার তোমার গ্যালভানিক সেলের ডেফিনিশন ইটসেলফ অনেক প্রশ্ন তোমার মনে আসছে। হ্যাঁ, কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে কিভাবে করে? হ্যাঁ, এইসব প্রশ্ন আছে। একটু পরে আমরা যখন সেই প্রশ্নের উত্তরগুলো পাবো, তখন গ্যালভানিক সেল এই শব্দটা শুনলে আমাদের মনে একটা ছবি তৈরি করে নিশ্চয়। হ্যাঁ, আপাতত এমনি একটা টেকনিক্যালি ডেফিনেশন জানলে যেগুলো রেজিস্টারের মধ্যে কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করতে হেল্প করে। হ্যাঁ, এই গ্যালভানিক সেলে অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে যে ইলেকট্রোকেমিক্যাল সিস্টেম উইথ মাল্টিফেজ। এই গ্যালভানিক সেলের কিছু ক্যারেক্টারিস্টিক এবারে বলবো। এই সেলের মধ্যে কি থাকবে? একটা প্লাস আর একটা মাইনাস থাকবে। আমি যে ছবিটা একবার সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, প্লাস মাইনাস থাকবে। এই প্লাস মাইনাস থাকবে। এই প্লাস মাইনাসের মধ্যে কি হবে? এর মধ্যে একটা পোটেনশিয়াল ইএমএফ, যেটা মুক্ত কালীন অবস্থাটা ইএমএফ, পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা ইএমএফ বলি। হ্যাঁ, এই সেলটার মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, এই যন্ত্রটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত আছে সেইটা মাপতে গেলে গ্যালভানিক সেলের
বোথ টার্মিনাল মাস্ট বি সেম হতে হবে। আমি একটা স্টেটমেন্ট করলাম, স্টেটমেন্টটা বোঝা যাবে না, স্টেটমেন্টটা লিখতে পারে যে গ্যালভানিক সেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড পোটেনশিয়াল ডিফারেন্স বা ইএমএফ গুলোকে ডিফাইন করতে গেলে কত ইএমএফ আছে সেটার জন্য তার বোথ টার্মিনাল মাস্ট বি সেম। লেখে নাও খাতায় সবাই এই কথাটা, যে গ্যালভানিক সেলের বোথ টার্মিনাল মাস্ট বি সেম। আমি কি লিখবো? আমার এই স্ক্রিনে লিখতে আমি একদমই সরগড়া নয়। হ্যাঁ, স্টেটমেন্টটা আরেকবার বলুন। হ্যাঁ স্যার আরেকবার বলুন। গ্যালভানিক সেলের বোথ টার্মিনাল মাস্ট বি সেম মানে কি বলছি, যেমন এক্সাম্পল মানে মেটেরিয়ালটা মেটেরিয়ালটা সেম হতে হবে তো? হ্যাঁ, মেটেরিয়ালটা সেম হতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল, যেমন ড্যানিয়েল সেলের ছবি তোমরা বহুবার এঁকেছো। হ্যাঁ, মানে ড্যানিয়েল সেলের কনস্ট্রাকশন, এইখানে একটা পোরাস ব্যারিয়ার থাকে, এইখানে একটা জিঙ্ক রডকে আমরা ডুবে, আমি এক্সাম্পলটা দিচ্ছি যে মানে কি, এখানে জিঙ্ক সালফেট আর এখানে কপার, এইখানে হচ্ছে কপার সালফেট, কপার রড দেওয়া হলো। এইবার এইখানে বোথ সাইডে এইখানে ধরে এইখানে একটা কপার ওয়্যার দেওয়া হবে, এইখানে একটা কপার ওয়্যার দেওয়া হবে, এইটাকে বলো সিউ ড্যাশ, আর এইখানে একটা কপার আটটা ড্যাশ দেওয়া হলো। এখন দুটো টার্মিনাল কি করে দেওয়া হলো? এই যদি এইরকম যে ডিজাইন, এইখানে দুটো মানে সেম কপার, তো এইখানে দুটো আলাদা খুব একটা মানে নেই, এইখানে কিন্তু খুব মানে আছে। ঠিক, তবু আমি বুঝতে সুবিধা হলে দুদিকে কপার কপার আছে বোঝার জন্য এটা লিখে দিচ্ছি। হ্যাঁ, এইটা তো ইটসেলফ একটা কপার ছিল, এইটা কপার জুড়ে তো আর কিছু আলাদা কিছু বোঝা যাবে না। শুধু বোঝাতে চাইছে বোথ সাইডে কপারের সঙ্গে টার্মিনাল আছে, যে ক্ষেত্রে মানে এইটা কপার না হয়, যদি কপার এইখানে, তখন কিন্তু এই কপারটা মেনশন করাটা খুব জরুরি। এখন এই দুটো টার্মিনালকে আমি সমান করে সমান এই যে ডিভাইসটা করলাম, এইটা তার মানে আমি কি বলতে চাইলাম, বেসিক্যালি এরকম যদি থাকে, সেম টার্মিনাল থাকে, এই সিস্টেমটার সঙ্গে একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে, এইটা তোমরা বুঝে গেছো, সেইটা আমার এই মুহূর্তে ব্যাখ্যা করার দরকার নেই। এইটা কি হবে, একটা লোয়ার পোটেনশিয়াল, এইখানে নেগেটিভলি চার্জ থাকবে ইন জেনারেল, আর এখানে পজিটিভলি চার্জ থাকবে, একটা পোটেনশিয়াল ডিফারেন্স। এই সিস্টেমের সাথে পোটেনশিয়াল ডিফারেন্স আছে, ইউ বিলিভ দ্যাট, এবং সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা কত আছে আমি এক্সপেরিমেন্টালি মেজার করতে পারি। আর যদি প্রোভাইডেড মানে দুটো টার্মিনাল যদি এমন হয়ে যায় যে তোমরা হয়তো ভাবছো জিঙ্ক সালফেট এটা কপার, এটা জিঙ্ক রড আছে। হ্যাঁ, কপার সালফেট আছে। হ্যাঁ, আমি এই জায়গাগুলো ক্রিটিক্যাল জায়গা বলছি, বাকিটা কিন্তু তোমরা বই পড়ে শিখে নিতে পারবে। আমি কালকে পড়ে আসতে বলেছিলাম তোমাদের। হ্যাঁ, এই জায়গাটা নিশ্চয়ই যারা পড়েছে তাদের মনে নিশ্চয়ই প্রশ্ন হয়েছে যে কেন সেম টার্মিনাল নিতে হবে। এই যদি হয়, একদিকে জিঙ্ক থাকে, আমি যখন একটা পোটেনশিয়াল ডিফারেন্স মেজারমেন্ট, তোমরা কি শুনেছো নাম সাধারণত? পোটেনশিওমিটার ব্যবহার করার কথা নাম শুনেছো। পোটেনশিওমিটার এমন একটা ডিভাইস, যে ডিভাইসটা কি হয়, যে এর সঙ্গে আমি সেই ডিভাইসটার সঙ্গে যোগ করলে এর কি করে একটা অপোজিং এর সঙ্গে একটা অপোজিং পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করবে, সার্কিট যে এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। এই কথাগুলো তোমাদের চেনা কথা, যদি না হয় ভয় নেই, আমি অত্যন্ত মানে চেষ্টা করবো পরের দিন এটাও ডিটেলসে যাওয়ার আগে। তুমি কি চাইবে? হ্যালো, হ্যাঁ স্যার, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, তোমরা হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমরা চাইবে যে আমার পোটেনশিয়াল ডিফারেন্স মানে এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, কিন্তু এক্সপেরিমেন্টালি এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত অ্যাসাইন করা ইম্পসিবল। কারণ হচ্ছে যে কারণটা আমি আরো ডিটেলসে বলবো পরে, মানে যেদিন আমি ইএমএফ মেজারমেন্ট আলোচনা করবো টেকনিক্যালি। যারা খুবই ইন্টারেস্ট, আমি দুই চার কথায় বলছি যে পোটেনশিওমিটার কি করা হয়, এইখানে আরেকটা দেওয়া হয় তোমার, এইটা যদি প্লাস হয়, এটা মাইনাস হয়, এখানে একটা রেজিস্টার এরকম ভাবে একটা অ্যামমিটার দ্বারা কানেক্ট করা হয়, তারপর এইটার সঙ্গে একটা তার দেওয়া হয়।
আমাকে ওই সার্কিটের সঙ্গে যোগ করবো, हाँ हाँ হ্যাঁ এই সার্কিটের সঙ্গে যোগ করবো, তখন কি হবে এইখানে দুটো দুটো একটা একটা হচ্ছে যে হেটেরোজিনিয়াস ফেজ তৈরি হলো, কারণ এই দুটো ফেজের মধ্যে কি হবে আবার একটা পটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করবে। হ্যালো, हाँ सर হ্যাঁ স্যার। হ্যাঁ তখন ওই ইনস্ট্রুমেন্টটা যেটা পটেনশিয়াল ডিফারেন্স আমাকে দিবে, তখন কার মধ্যে দিবে, এইটার আর এইটার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স দিবে। সে কিন্তু এইটার মধ্যে জিঙ্ক আর এইটার মধ্যে দিতে পারবে না। আর আমি চাইছি হ্যাঁ কারণ এই তার মানে ওই যে পটেনশিয়াল ডিফারেন্স থাকে তার মধ্যে এইটার একটা কন্ট্রিবিউশন চলে আসবে, এইটার একটা কন্ট্রিবিউশন চলে আসবে। ঠিক এইখানে কে ছিল, এইখানে ছিল হচ্ছে ধরো এখানে আমি প্লাটিনাম ওয়্যার দিয়েছি, প্লাটিনাম ওয়্যার, আর এটাও প্লাটিনাম ওয়্যার। প্লাটিনাম জিঙ্কের মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স একটা কন্ট্রিবিউশন আসবে, আর হচ্ছে প্লাটিনাম কপারের মধ্যে দিয়ে আসবে। এবার যখন আমি এইটা এইখানে যখন পটেনশিয়াল ডিফারেন্স তাতে এই দুটো পটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে কন্ট্রিবিউশন চলে আসবে। কিন্তু যখন তুমি দুটোই কপার আছে, এই ছবিটা খেয়াল করো ফর দ্য টাইমিং, হ্যাঁ এইখানে প্লাটিনাম আর নীলটা যে এইখানে প্লাটিনাম যোগ করে দিলাম, তখন কি হবে আবার এখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, এখানেও পটেনশিয়াল ডিফারেন্স, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি হয়ে যাবে তখন বলো, এই দুটোর মধ্যে ক্যান্সেল, এই দুটো তো সমান, हाँ একই একই। তাহলে প্লাটিনাম কপার এখানে যে পটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করবে, এখানেও কি হবে সেম পটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করবে। এটা কার কিসের উপর ডিপেন্ড করবে, এই দুজনের কেমিক্যাল পটেনশিয়ালের উপর, এই দুজনের কেমিক্যাল পটেনশিয়ালের উপর ডিপেন্ড করবে যে পটেনশিয়াল ডিফারেন্সটা ডেভেলপ করবে, हाँ যে পটেনশিয়াল ডিফারেন্সটা ইন্ট্রোডিউস করবে। ঠিক এদের কেমিক্যাল পটেনশিয়াল ডিফারেন্সের জন্য সেটা তো কি হবে, এই পাশে যতটা ইন্ট্রোডিউস এই পাশেও কি হবে ততটা করবে, আর যখন ডিফারেন্স করবে কি হবে, এইটা কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে। कैंसिल हो जाए हाँ এই জন্য কি হয়ে যাবে, তার ফলে কি হবে এই সিস্টেমের মানে এই যে কপার সেম টার্মিনাল সমেত যে সিস্টেমটার এর পটেনশিয়াল ডিফারেন্সটা আমি যেটা এখান থেকে পাবো সেটা নাথিং বাট কি এই সেম এই টার্মিনালটার পটেনশিয়াল ডিফারেন্স পাবো। কিন্তু যখন এরকম যদি আনইকুয়াল থাকে তখন হচ্ছে যে পটেনশিয়াল ডিফারেন্সটা আমি পাবো তাতে কার কন্ট্রিবিউশন থেকে যাবে, প্লাটিনাম জিঙ্কের যে পটেনশিয়াল ডিফারেন্স একটা থাকবে আর প্লাটিনাম কপারের যে পটেনশিয়াল ডিফারেন্স থাকবে তারও কন্ট্রিবিউশন থেকে যাবে। তার ফলে আমি কি পাবো না, আমি যে অরিজিনাল যে আমার পক্ষে এটা কঠিন হয়ে যাবে যে আমি একবারই পারবো না হচ্ছে যে জিঙ্ক আর হচ্ছে জিঙ্ক আর কপার যে টার্মিনাল ছিল সেই টার্মিনাল যে পটেনশিয়াল ডিফারেন্স করতে সেইটা আমি সেই ভ্যালুটা অ্যাসাইন করতে বা মেজার করতে পারবো না। হ্যাঁ তাহলে এই যে ওই যে স্টেটমেন্টটা বললাম ওই স্টেটমেন্টটা আমরা সবাই বিশ্বাস করলাম যে দুটো টার্মিনাল সমান না হলে কিন্তু আনইকুয়াল টার্মিনালের যে পটেনশিয়াল ডিফারেন্স মেজার করবো তাতে এক্সাক্টটা হবে না। আমি যে সিস্টেমের জন্য বুঝতে চাইছি সেই সিস্টেমেরটা পাবো না, কিন্তু দুটো টার্মিনাল সমান হলে ওই দুটো এখন তার মানে ওই দুটো টার্মিনাল নিয়ে যদি আমি গ্যালভানিক সেল ভাবি তাহলে কি হবে যে পটেনশিয়াল ডিফারেন্স হবে ওই দুটো টার্মিনাল নিয়ে ওই সিস্টেমটা পাবো আর কি। ঠিক আছে, বোঝা গেছে? হ্যালো, আমি এবার নেক্সট টপিকে যাচ্ছি। ঠিক আছে, শুনতে পেয়েছো আমাকে? স্যার যদি বলছি ধরুন যদি এরকম করি যে মানে যেখানে গ্যালভানোমিটারটা বা অ্যামিটারটা যেটা লাগিয়েছেন যেটা প্যারালালে ধরুন মানে একটা দিক মানে জিঙ্ক দিয়ে করলাম, নিয়ে অন্য দিকটা যখন আসবে তখন ওই দিকটা কপার দিয়ে করলাম, তাহলে দুদিকে দুটো ম্যাচ করলো, তাহলে কি মানে তাহলে কি মাপতে পারতাম? একদিকে জিঙ্কের দিকে কি দিবে বলছো? মানে যে পটেনশিয়াল মিটারটা যোগ করেছি তার একটা দিক জিঙ্ক নিয়ে সেটাকে জিঙ্কের সঙ্গে যোগ করলাম, আর একটা দিক কপার নিয়ে সেটাকে কপারের সঙ্গে যোগ করলাম, তাহলে তো পটেনশিওমিটারে তো একটাই তার হয়, ওরকম করে তো আলাদা তার হয় না। এবার না প্যারালাল লাগাচ্ছি তো সার্কিটে। বেসিক প্রিন্সিপালটা কিন্তু বলে দিয়েছি আর কি, জাস্ট বেসিক প্রিন্সিপালটা যেটা বলেছি অনিরুদ্ধ, হ্যাঁ আমার মেন হচ্ছে যে আমি যেটা দিয়ে বুঝতে চাইছি বা যেটা অ্যাড করে কি করছি, এই যে একটা আমি বারবার বলছি একটা পটেনশিয়াল ডিফারেন্স যেই মাত্র পটেনশিয়াল মিটারের সঙ্গে অ্যাড করবো আমার যেই অবস্থায় এইটা হচ্ছে আমার ব্যাটারির পোলারিটি, আমি এইটার পটেনশিয়াল ডিফারেন্স করি। এইবার আমি পটেনশিয়াল মিটারের সঙ্গে যা আমি অ্যাড করব,
হ্যাঁ এইখানে একটা যে এখন কেমিক্যাল ইলেকট্রনের কেমিক্যাল পটেনশিয়াল ডিফারেন্সের জন্য হ্যাঁ এই কন্ট্রিবিউশনটা ব্যালেন্স করবে কিনা সেইটা যে এডিশনাল যে একটা পটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করবে হ্যাঁ বিকজ অফ দ্য কেমিক্যাল পটেনশিয়াল ডিফারেন্সের জন্য এইটা কিন্তু আমার আজ থেকে 5-6 দিন আগেকার কথা যে পটেনশিয়াল ডিফারেন্স কতটা ডেভেলপ করবে ডিপেন্ড করবে কেমিক্যাল পটেনশিয়াল ডিফারেন্সের হ্যাঁ মনে পড়ে হ্যাঁ স্যার হ্যাঁ তাহলে একদম এইটা গোড়ার কথা আমি এখন 1000 বার বোঝালাম তুমি বুঝতে পারলে না কিন্তু আমি যেটা বলছি তোমাকে বুঝতে হবে যেটার বেসিসে যেটা যে থট প্রসেসটা বেস্ট করে তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে এটাই যে আমি যা কিছু যোগ করবো বিভিন্ন রকম আমি 1000 রকম ভাবে ভাবতে চাইছি যে আমি যার সঙ্গে যোগ করবো সে একটা আমি চাইছিলাম তো এইটার পটেনশিয়াল ডিফারেন্স আবার যার সঙ্গে যোগ করবো তার যে নতুন এডিশনাল কন্ট্রিবিউশন হবে হ্যাঁ ঠিক হ্যাঁ যদি দুটোই সেম না হয় তাহলে ক্যান্সেলটা হবে না যদি না ব্যালেন্স করি তাহলে এইটার মধ্যে যদি না ব্যালেন্স করে তাহলে কি হয়ে যাবে আমি যে পটেনশিয়াল ডিফারেন্সটা পাবো তার কন্ট্রিবিউশন থেকে যাবে তাহলে আমি যে অরিজিনাল সিস্টেমটা চাইছিলাম সেইটা কিন্তু পাবো না হ্যাঁ স্যার হ্যাঁ এই কথাটা মানে স্ট্রংলি বিলিভ করি কিনা অনিরুদ্ধ আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ স্যার শুনতে তুমি পাচ্ছি যাই এক্সাম্পল নাও হ্যাঁ স্যার ওই দুটো এক না হলে তো ক্যান্সেলটা হবে না আমি যেরকম যাই করি না কেন তাহলে আর কোনো কোশ্চেন নাই মানে আমার কার দরকার নেই হ্যাঁ তুমি হোয়াটএভার তুমি এক্সপেরিমেন্টাল সিচুয়েশন ইন্ট্রোডিউস করো সেই এক্সপেরিমেন্টাল সিচুয়েশন দেখো এগুলো হচ্ছে কিনা না হলে তো কিচ্ছু করার নেই হ্যাঁ স্যার হ্যাঁ মানে ঠিক আছে অনিরুদ্ধ হ্যাঁ স্যার হ্যাঁ এইটা হচ্ছে মেন কথা মানে আমাদের মানে ডিসকাশনটা এরকম অ্যারাউন্ডে হতে হবে ওকে তাহলে এই পার্টটা শেষ করি সায়ন তুমি তো মাঝে হয়েছে সায়ন ঠিক আছে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার হ্যাঁ এইবার আরেকটা স্টেটমেন্ট করব যে গ্যালভানিক সেলের এই যে গ্যালভানিক সেল যেটা হবে তাতে দেখবে যে মেইনলি ওটা একটা হেটেরোজিনিয়াস ইলেকট্রোকেমিক্যাল সিস্টেম বিভিন্ন ফেজ থাকবে তার হচ্ছে যে কোনো ফেজটা ইলেকট্রনিক কন্ডাক্টর মানে ইলেকট্রনিক কন্ডাক্টর কোনোটা আয়নিক কন্ডাক্টর তো দুরকম হতে পারে একটা হচ্ছে ইলেকট্রনিক কন্ডাক্টর আর একটা কি হবে আয়নিক কন্ডাক্টর হ্যাঁ কোনো গ্যালভানিক সেল সাধারণত কি হবে ইলেকট্রনিক কন্ডাক্টর যদি না হয় তুমি রেজিস্ট্যান্সের সঙ্গে যোগ করে তুমি তো তাকে ব্যবহার করতে পারবে না তোমার গ্যালভানিক সেলে ইলেকট্রনিক কন্ডাক্টর থাকবেই এই তোমার মোবাইল ডিভাইসে দেখবে একটা যেখান দিয়ে চার্জ ফ্লো করে একটা সোনালী রঙের একটা দেয়া থাকে ওটাই তো একটা মেটাল হ্যাঁ তার মানে ইলেকট্রনিক কন্ডাক্টর থাকতেই হবে এবারে গ্যালভানিক ফেজে ইলেকট্রনিক কন্ডাক্টর থাকতে হবে কিন্তু গ্যালভানিকের সব ফেজ ইলেকট্রনিক কন্ডাক্টর হবে না একটা ফেজ সার্টেনলি আয়নিক কন্ডাক্টর হতেই হবে সব ফেজ ইলেকট্রনিক কন্ডাক্টর দিয়ে কোনো গ্যালভানিক সেল তৈরি করা যাবে না তার মানে গ্যালভানিক সেলে দেয়ার মাস্ট বি এ ফেজ হুইচ শুড নট বি ইলেকট্রনিক এই হচ্ছে স্টেটমেন্ট ক্লিয়ার শুনতে পাচ্ছ আমার কথা দেখবে এরকম কোশ্চেন ব্যাংকের প্রশ্নগুলো আছে যারা কোশ্চেন ব্যাংক দেখে এসছো তারা আরেকবার বলে দিন স্যার আরেকবার বলে দিন এই জায়গাটা কেন ইলেকট্রনিক হতে হবে একটা পোরশনকে একটা ফেজ একটা আমি এখন কোনো ব্যাখ্যা করিনি আমি বলছি যে ডিমান্ড করছি যে সব ইলেকট্রনিক কন্ডাক্টর হবে না না স্যার সব ফেজ ইলেকট্রনিক কন্ডাক্টর মানে হবে না মানে ওর স্ট্রাকচারটা যেরকম তাদের তো একটা ফেজ তো আয়নিক হতেই হবে ওটা তো আর নতুন করে গ্যালভানিক সেল হিসেবে ফাংশন করতে গেলে ইউ নিড টার্মিনাল হ্যাঁ দুটো টার্মিনালের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স সার্টেনলি দুটো টার্মিনালের মধ্যে যদি পটেনশিয়াল ডিফারেন্স থাকে তাহলে কি হবে তুমি রেজিস্টার দিয়ে কারেন্ট পাবে তার মানে তুমি ইলেকট্রিক্যাল ওয়ার্ক করবে তোমার ইলেকট্রিসিটি পেতে হলে সার্টেনলি ইউ নিড পটেনশিয়াল ডিফারেন্স গ্যালভানিক সেল কেন এটা হচ্ছে যে ব্যাটারি মানে সোর্স হিসেবে কাজ করে ইট ডেভেলপস দ্য পটেনশিয়াল ডিফারেন্স তাহলে গ্যালভানিক সেল হতে গেলে ইউ নিড সার্টেনলি পটেনশিয়াল ডিফারেন্স থাকতে হবে তার মানে যে যদি সবটা ইলেকট্রনিক কন্ডাক্টর হয় তাহলে কি হয় ওর মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করবে না একটা এক্সাম্পল দেখবে লেভাইন একটা এক্সাম্পল দেওয়া আছে এরকম কপার জিঙ্ক সিলভার কপার একটাকে কপার প্রাইম আর একটা কপার করে দাও আমি বোথ সাইডে এটা হচ্ছে জিঙ্ক সিলভার আর কপার হ্যাঁ
বোথ সাইড কেন কপার করে দিলাম, একটু আগেকার ডিসকাশন অনুযায়ী কি হবে, দুটো টার্মিনাল কি হতে হবে, একই হতে হবে। একই হতে হবে, তাই যে বোথ সাইডে আমি কপার করে দিলাম। এইবারে আমার কি ইকুইলিব্রিয়ামে, ইলেকট্রোকেমিক্যাল সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকলে দুটো টার্মিনালের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সটা কত, যদি পটেনশিয়াল ডিফারেন্স নন জিরো হয় তাহলে সে গ্যালভানিক সেল হিসেবে কাজ করবে, সে তখন কি ইলেকট্রিসিটি, তাই তো। এবারে দেখো এই এটা টোটালটা কি সবটা ইলেকট্রনিক কন্ডাক্টর, তাই না? কে চার্জ ক্যারিয়ার, কে চার্জ মুভ করতে, ফ্রি চার্জ কে, ইলেকট্রন আর আয়ন গুলো দুটো আছে, ইলেকট্রন আর স্যার ইলেকট্রন শুধু ইলেকট্রন। তারপরে যখন এটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করবে তখন এই এন্ড গুলোর মধ্যে মানে মিউ ইলেকট্রন ইকুয়ালস টু মিউ মানে মিউ জিঙ্ক, মিউ কপার ডাস্ট ইকুয়াল টু মিউ পোটেনশিওমিটার মানে রেজিস্ট্যান্স, ইলেকট্রনিক কেমিক্যাল পোটেনশিয়াল সমান হয়ে যাবে যখন ইলেকট্রনিক কেমিক্যাল পোটেনশিয়াল যখন প্রত্যেকটা ফেজে সমান হবে তখন ইলেকট্রনিক কেমিক্যাল পোটেনশিয়াল, ইলেকট্রোকেমিক্যাল পোটেনশিয়াল। হ্যাঁ, আমি এই এক্সাম্পলটা নিয়ে তোমাদের বলেছিলাম যে যদি এটা মাল্টি বলেছেন ফেজের মধ্যে যাতায়াত করে তাহলে তাহলে সব ফেজে তার ইলেকট্রোকেমিক্যাল পোটেনশিয়াল সমান হবে। এক্স্যাক্টলি এই এক্সাম্পলটা নিয়েছিলাম, মনে পড়ে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে যদি হয় তাহলে এইখানে কি হবে, এইখানে ইলেকট্রনের নিউ ইলেকট্রন ইন কপার ড্যাশ এটা সমান কি হয়ে যাবে, নিউ ইলেকট্রন ড্যাশ এ নিউ ইলেকট্রন ইন কপার সমান হবে ইলেকট্রোকেমিক্যাল পোটেনশিয়াল, ঠিক। এবার এইটা সমান কি লিখতে পারি, নিউ ইলেকট্রন ইন কপার প্লাস এটা মাইনাস কত হবে, মাইনাস এফ চার্জ কত -1 ইন্টু 5 পোটেনশিয়াল, ঠিক, ভ্যালেন্সি 1, এটা কি হয় জেড এফ 5 ইন কত কপার ড্যাশ ইকুয়াল টু কত নিউ ইলেকট্রন ইন কপার মাইনাস এফ 5 কত কপার ড্যাশ, এটা হচ্ছে কপার ড্যাশ ইন কপার, আমার কথা শুনতে পাচ্ছ? এবারে হোয়াট ইউ বিলিভ যে কেমিক্যাল পোটেনশিয়াল কোন জিনিসটা, ফ্রি এনার্জি পার মোল হোয়াট 5 ইকুয়াল টু 0, মানে যখন যেখানে সেখানে কোনো চার্জ আনতে কোনো কাজ করতে হবে না, তখন এইটাই কত হবে তোমার হচ্ছে যে আমি এইটা কাটতে পারি তো, সবাই কি বলছো? কেমিক্যাল পোটেনশিয়ালটা কি হবে, কপারের মধ্যে দুটো জায়গায় কেমিক্যাল পোটেনশিয়াল হবে সমান হবে, ওইটা কোন কন্ডিশনে 5 জিরো কন্ডিশনে যে ফ্রি এনার্জি পার মোল, আর এটা কি 5 এর প্রেজেন্সে ফ্রি এনার্জি পার মোল, ঠিক। তাহলে হোয়াট ইউ হ্যাভ 5 কপার ইজ ইকুয়াল টু 5 কপার, দুটো সমান হলো। তার মানে কি হলো, দুটো টার্মিনালের মধ্যে কি হয়ে গেল, ইকুই পটেনশিয়াল হয়ে গেল। আর যখন ইকুই পটেনশিয়াল হয়ে গেল তাহলে এখানে কোনো ইলেকট্রিসিটি পাওয়া যাবে, হ্যালো, কোন গ্যালভানিক সেল হিসেবে এটাকে সেল হিসেবে ব্যবহার করা যাবে। শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। রিপিট করুন এই জায়গাটা একবার। এতে তো পোটেনশিয়ালটা সমান হয়ে গেছে, তাই এদের মধ্যে আর কোনো ডিফারেন্স থাকবে না। হ্যাঁ, তাহলে এখন কি হবে, তুমি রেজিস্ট্যান্সের যোগ দিলে কোনো কারেন্ট পাবে না। না স্যার। তার মানে কি পটেনশিয়াল কোনো পটেনশিয়াল ডিফারেন্স, রেজিস্ট্যান্স না পটেনশিয়াল ডিফারেন্স হলো, মানে ইকুইলিব্রিয়ামে থাকলে তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা সমান হয়ে গেল, মানে পোটেনশিয়ালটা এক হয়ে গেল, জিরো হয়ে গেল, তাই এটা গ্যালভানিক সেল হিসেবে ব্যবহার করতে পারবো না। তাহলে তো কোনো ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল মানে কোনো ইলেকট্রিসিটি পাবো, এটা কোনো সোর্স হিসেবে কাজ করতে পারবে না স্যার। যে সার্কিটের মধ্যে কারেন্ট ড্রাইভ করতে পারবে না স্যার। হ্যাঁ, সেই জন্য একটা আয়নিক ফেজ থাকতে হবে, মানে হ্যাঁ সেই জন্য হচ্ছে যে এবার যদি এর মাঝে এটা বলুন যে ইকুইলিব্রিয়ামে তো ওদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ছিল, কিন্তু এটা এখানে ইয়ে হয়ে যাচ্ছে। ড্যানিয়েল সেল, এবার एग्जांपल নিয়ে নাও ড্যানিয়েল সেল, তার মাঝে এবার হ্যাঁ বা ওদের মাঝে যদি একটা এরকম আয়নিক কন্ডাক্টর জড়িত কপার জিঙ্ক বা এরকমটা সিলভার এমনকি জড়িয়ে দিতাম, তাহলে কি হতো, তাহলে কিন্তু ইলেকট্রনটা সবটাই যাতায়াত করতে পারতো না। হ্যাঁ,
এইখানে একটা আয়নিক কন্ডাক্টর ভরে দিয়েছি, ঠিক? কোনটা আয়নিক কন্ডাক্টর স্যার? জিঙ্ক আর সিলভারের মধ্যে আর কি। হ্যাঁ, এই হ্যাঁ, যার মানে কি, হ্যাঁ, এই অ্যারেঞ্জমেন্টটা অত ভালো বোঝা গেল না। জিঙ্ক আর সিলভারের মধ্যে একটা আয়নিক কন্ডাক্টর ভরে দিয়েছি, ভালো বোঝা গেল। তাহলে এইটা মানে আমি জিঙ্ক আর সিলভার দিয়ে এরকম একটা কি করতে হবে, এই সলিউশনে কি থাকবে, জিঙ্ক আয়ন থাকবে, আর এখানে কি থাকবে, সিলভার আয়ন থাকবে। ধরো এইখানে কি করেছে, জিঙ্ক সালফেট আর সিলভার নাইট্রেট দিয়ে এখানে একটা সলিউশন তৈরি করে দিচ্ছে। তাহলে এখানে কি হবে, একটা এইটা একটা ইলেকট্রোড, এইটা একটা ইলেকট্রোড, এটা কি একটা কপার ড্যাশ, ঠিক? তখন কিন্তু এই দুটো জায়গায় পটেনশিয়াল একই পটেনশিয়াল হতে পারবে না। কিন্তু স্যার জিঙ্ক রড অসুবিধা হলো, তাহলে আমি তোমার চেনা এক্সাম্পল দিই। জিঙ্ক রড থেকে তো ওখানে ইলেকট্রন যাবে। হ্যাঁ, বলো। জিঙ্ক রড থেকে তো আগের জায়গাটা একবার বলুন না, ওইখানে কেমিক্যাল পটেনশিয়ালটা কখন সমান হলো, ওটা আমি শুনতে পাইনি ঠিক করে। হ্যাঁ, কেমিক্যাল পটেনশিয়ালের ডেফিনেশনটা কি, যে ফাইকাল টু জিরোতে কোনো মেটেরিয়ালে যে ফ্রি এনার্জি পার মোল তাকেই তো আমরা কেমিক্যাল পটেনশিয়াল বলছি। হ্যাঁ স্যার, অবশ্যই। হ্যাঁ, যে কপার আর কপার ড্যাশ আছে তো, হ্যাঁ, ফাইকাল টু জিরোতে যে ফ্রি এনার্জি পার মোল সেটাই তো কেমিক্যাল পটেনশিয়াল। আর কপার ড্যাশও কি হবে, ফাইকাল টু জিরোতে যে ফ্রি এনার্জি পার মোল দুটোই তো একই হবে। সেটা কিসের উপর ডিপেন্ড করে, ওই কপার ইলেকট্রন নিয়ে যে ওদের সিস্টেমটা টেম্পারেচারের উপর ডিপেন্ড, টেম্পারেচার প্রেসারের উপর ডিপেন্ড করবে। যখন ফাই থাকবে ইকুইলিব্রিয়াম মেইনটেইন করার আগের কথা বলছি, তখন কি হবে, ফ্রি এনার্জি নিশ্চয়ই আগের মতো এক হবে না। হ্যাঁ স্যার, কপার আর কপার ড্যাশে ইলেকট্রনের কেমিক্যাল পটেনশিয়ালটা সমান হবে। এই স্টেটমেন্টটা কি আপত্তি হচ্ছে গর্গ? হ্যাঁ, হ্যালো স্যার মানে এটা আমি জিজ্ঞেস করছি, এটা ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর আগের কথা বলছি না পরে? সেটা না, ইকুইলিব্রিয়াম মেইনটেইন করার আগের কথা বলছি। এটা ইকুইলিব্রিয়াম মেইনটেইন করলে বলছি। আর ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়ালটা এই যে সমান হবে আমি কখন ডিমান্ড করতে পারবো, যখন ওটা ইকুইলিব্রিয়াম মেইনটেইন করবে, মানে হ্যাঁ। এবারে যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করলো তখন কি হবে, এই কোশ্চেন সব লিখতে পারবো নাকি? হ্যাঁ, ঠিক। এবারে যখন ইকুইলিব্রিয়াম আর এমনি যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করলো, কপারের মধ্যে যে ফ্রি এনার্জি কতটা হলো, পার মোল ফ্রি এনার্জি কত হবে? এই ফাই জিরো কন্ডিশনে যেটা ছিল তার সঙ্গে তার সাথে এই মাইনাস এটা মডিফাইড হবে। এইটা তো ফাই জিরো ইকুয়াল টু কন্ডিশন একটা উভয়ের ক্ষেত্রে সমান হবে না? হ্যাঁ স্যার, সেটা তো জানি, মানে ওইটাই বুঝতে পারছি না, যেটা আমি ইকুইলিব্রিয়ামে আগের কথা বলছি না পরে। তখন ফ্রি এনার্জি পার মোল কত ইলেকট্রনের, ফ্রি এনার্জি পার মোল কত? যখন ওখানে চার্জ থাকবে তখন নিশ্চয়ই ফ্রি এনার্জি পার মোল একই হবে না? কিন্তু ফ্রি চার্জ না থাকলে এই কপারে আর এই কপারের মধ্যে ইলেকট্রনের ফ্রি এনার্জি পার মোল কি হবে, সমান হবে। সেই জন্য এই পার্টটা কি করলাম, হ্যাঁ, এইবার হচ্ছে যে তার মানে এই পার্টটা কিন্তু চেঞ্জ হতে থাকবে না তোমার পার এনার্জি। এই পার্টটা তুমি নন ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে এই দুটো সমান থাকবে কিনা, নন ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে এইটা পার্ট হতে থাকবে, ইকুইলিব্রিয়ামে এসে পুরোটা মানে কম্বিনেশনটা চেঞ্জ হবে। হ্যাঁ, এই কম্বাইনটা চেঞ্জ হবে, ইকুইলিব্রিয়ামে এসে দুটো সমান হবে। ওকে, ঠিক আছে। কিন্তু কি বলেন যে থ্রু আউট দ্য প্রসেস যেটা শুধুমাত্র কেমিক্যাল পটেনশিয়াল অফ কপার ড্যাশ অফ ইলেকট্রন, এই দুটো মানে থ্রু আউট দ্য প্রসেস সেম থাকবে, কিন্তু শুধুমাত্র ইকুইলিব্রিয়াম বলে নয়, তাই তো? না, আমি তো থ্রু আউট দ্য ডিসকাশনে তখন আচ্ছা সায়ন কি বলতে চাইছো বলো? হ্যাঁ, সায়ন কি বলতে আরেকবার বলো। হ্যাঁ, আমি বলতে চাইলাম যে যেটা ফ্রি এনার্জি পার মোল মানে মিউ ই অফ কপার আর মিউ ই অফ কপার ড্যাশ,
এই দুটো তো শুধু ইকুইলিব্রিয়াম নয়, যে মানে সিস্টেমের অল থ্রু দ্য প্রসেস সেম থাকবে। না ওটা কখনো না, ওটা ইকুইলিব্রিয়ামে সেম থাকবে না, আবার তোর প্রসেস চললেও তখন চেঞ্জ হবে, কারণ ইলেকট্রনটা তো ফ্লো করবে এক জায়গা থেকে আরেক জায়গায়। তুমি কি করে থাকতে পারবে? ইকুইলিব্রিয়ামে একমাত্র phi equal to 0 তে, phi equal to 0 তে এটা একমাত্র সেম হবে। হ্যাঁ phi equal to 0 এইটা ফিজিক্যাল কোয়ান্টিটি কোনটা? যখন দেখো যখন phi যখন নন জিরো আমি ইন্ট্রোডিউস করছি, তখন আমি কি হচ্ছে যে ফ্রি এনার্জি পার মোল কিন্তু এইটার টার্মসে বুঝবো না, এই শুধু মিউ টার্মসে বুঝবো না। তখন তো ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়ালটা হচ্ছে ফিল্ডের ফ্রি এনার্জি, কেমিক্যাল, এটা হচ্ছে যে কি কেমিক্যাল পটেনশিয়ালটা, ঠিক? তখন ফ্রি এনার্জি পার মোল মানে এইটা নয়, ঠিক? তখন ফ্রি এনার্জি পার মোল মানে এইটা যেটা ছিল phi equal to 0 যে কোয়ান্টিটি ছিল সেইটা মডিফাইড হবে, এইটা বলছি, ঠিক? যখন একটা পটেনশিয়াল থাকলে এই কোয়ান্টিটি আর বুঝতে চেষ্টা করো না, এই কোয়ান্টিটি মেজার করতে চেষ্টা করো না। হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পারছি, বলুন। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, তখন আমরা যেটা হবে যে আগে যেটা phi equal to 0 তে যে কোয়ান্টিটি ছিল, এই কোয়ান্টিটির সঙ্গে একটা মডিফাইড হতে থাকবে, আবার তার সঙ্গে একটা এই ক্ষেত্রে কি হবে, একটা মাইনাস কোয়ান্টিটি একটা বাদ যেতে থাকবে, দিয়ে সেইটাকে বলবো ফ্রি এনার্জি পার, সেইটা চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, এইখানে এটা মানে তখন কারণ সেটা এইটাই মানে ফ্রি এনার্জি পার মোল তখন নয়, ফ্রি এনার্জি পার মোল। ওকে, সুতরাং যখন এইটা কোন কন্ডিশনের কোয়ান্টিটি, যখন phi equal to 0 ছিল, যখন ফ্রি এনার্জি পার মোল, সেটা নিশ্চয়ই সার্টেনলি কি হবে, উভয় ক্ষেত্রে সমান হবে। যখন এবারে ওকে, কিন্তু আপনি যেটা দেখালেন না, প্রুফ করলেন না, phi cu dash is equal to phi cu, ওইটা কখন? এটা ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামে হ্যাঁ ইকুইলিব্রিয়াম, হ্যাঁ তাই ইকুইলিব্রিয়াম, হ্যাঁ ইলেকট্রোকেমিক্যাল সিস্টেমে বুঝতে পেরেছি, দুটোই তো কপার, তাহলে তো একই হবে। হ্যাঁ, কারণ তাদের কেমিক্যাল পটেনশিয়ালটা তো কি হয়েছিল, এনার্জি পার মোল ফায়ার অ্যাবসেন্সে কত ছিল, উভয়ের ক্ষেত্রে কত ছিল, সমান ছিল, সমান ছিল। হ্যাঁ, ঠিক। আমরা সবসময় ল্যাঙ্গুয়েজ এই টার্মস গুলো ফ্রি এনার্জি পার মোল, হ্যাঁ, এই জন্য যখন ফাই এসে ইন্ট্রোডিউস হবে, তখন মিউটা আমার অত ইন্টারেস্টিং কোয়ান্টিটি নয়, মিউ বলে তখন কোনো কোয়ান্টিটি নেই, মিউ ফিল্ড এটা মানে দরকার, ফ্রি এনার্জি পার মোল এই সবটা নিয়ে আসবো, কারণ তখন মিউ হিসাবে কোনো কোয়ান্টিটি খুঁজলে ইউল বি ম্যাড, কারণ ইলেকট্রনটা তো সেরকম এখন ইলেকট্রন একটা ফিল্ড পটেনশিয়াল এক্সপেরিয়েন্স করছে, ট্র্যাপ হয়ে আছে, হ্যাঁ, সেই জন্য তখন সেই আগের যে মিউটা সেইটা মডিফাইড হয়ে এই টোটাল কোয়ান্টিটি ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল। ওকে, ঠিক আছে, বলো। হ্যালো, কেউ কিছু বলছে না? যে আবার আমার শোনা যাচ্ছে না নাকি? হ্যাঁ স্যার ঠিক আছে, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তার মানে যখন ফাই এসে হাজির হলো, তখন আমি আর ওই কেমিক্যাল মানে যখন phi 0 ছিল যে কেমিক্যাল পটেনশিয়াল ছিল, সেইটা কি হলো সেইটা বোঝার চেষ্টা করবো না, আমি তার টোটাল ফ্রি এনার্জি পার মোলটা বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, এইটা কোন সময়ের কোয়ান্টিটিটা, যেটা ফ্রি এনার্জি, এটাও ফ্রি এনার্জি, এটা ফ্রি এনার্জি পার মোল যখন phi equal to 0। ওকে, ঠিক আছে, তাহলে ফাইটা আছে সমান হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে এবারে কি হলো, তাহলে নিশ্চয়ই সব ইলেকট্রনিক কন্ডাক্টর হবে না, একটা মাঝে যদি আয়নিক কন্ডাক্টর থাকে, তাহলে হচ্ছে যে তোমার এই প্রবলেমটা ডেভেলপ করবে, হাত থেকে বাঁচতে পারবে। হ্যাঁ, যেমন ড্যানিয়েল সেলে আছে, ঠিক আছে। বলছি মানে এইখানে দুই প্রান্তে সিইউ দু প্রান্তে কপারটা দিয়েছি বলে এরকম অসুবিধাটা হচ্ছে, কিন্তু দু প্রান্তে হয় আগেরটাতেই তো বললাম যে
হ্যাঁ তুমি কি করতে চাইছো বলো, যে টার্মিনাল দুটো তো সমান হতে, টার্মিনাল মানে দুটো তো সমান টার্মিনাল হতে দুটো তো হবে। এক হতে হবে। আমি আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম একটা সিস্টেম তুমি করতে পারো, ঠিক আছে। এই সিস্টেমে পটেনশিয়াল ডিফারেন্স থাকবে, কিন্তু এই সিস্টেমে পটেনশিয়াল ডিফারেন্সটা কত আমি মেজার করতে পারবো না। স্যার হ্যাঁ 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 স্যার বলো। বলছি আপনি ওই যে সিস্টেমটা আঁকলেন যে জিঙ্কের মধ্যে একটা মানে আয়নিক কন্ডাক্টর, তো জিঙ্ক রড থেকে তো ইলেকট্রন ওই মানে আয়নিক কন্ডাক্টরের মধ্যে যেতে পারে, এবার আয়নিক না। কন্ডাক্টর থেকেও ইলেকট্রন। না এটা এই জন্যই তো, এই জন্য এই যে যদি আয়নিক কন্ডাক্টর যেতে পারতো না, তোমার ব্যাটারি একটাও তৈরি হতো না। তোমার ব্যাটারির ভিতরে থাকে লিথিয়াম আয়নিক, লিথিয়াম সল্ট থাকে, হ্যাঁ, লিথিয়াম আয়োডাইড, লিথিয়াম আয়োডাইড থাকে প্রবাবলি মোস্ট অফ দ্য কেসে। হ্যাঁ, লিথিয়াম আয়োডাইড হলে কন্ডাক্টিভিটি ভালো হয় আর কি। আর দুটো হচ্ছে যে তোমার মেটাল ইলেকট্রোড থাকবে, ইলেকট্রনিক কন্ডাক্টর। আর লিথিয়াম, এই যে লিথিয়াম আয়নিক ব্যাটারি তোমাদের পকেটে পকেটে ঘুরছে, তার হচ্ছে মাঝে ইলেকট্রোলাইট, সলিড ইলেকট্রোলাইট লিথিয়াম আয়োডাইড থাকে। হ্যাঁ, তা আর ইলেকট্রন হচ্ছে যে ইলেকট্রন যে ওই ফেজে ঢুকে পড়বে, ইলেকট্রনকে কে স্টেবিলাইজ করবে? ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন কে স্টেবিলাইজ করবে? আয়নকে স্টেবিলাইজ করছে ঘুরে ঘুরে, কিন্তু ইলেকট্রনের সঙ্গে যে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন মানে হবে সলভেটেড ইলেকট্রন হয়ে থাকবে, স্টেবিলাইজ করতে পারে না। সেজন্য মোস্ট অফ দ্য কেসে কি হয়ে যায়, যেমন তোমরা দেখেছো যে লিকুইড অ্যামোনিয়াতে সোডিয়ামকে কিছুটা স্টেবিলাইজ, 3 ইলেকট্রন বোধহয় ঘুরে বেড়াতে পারে আর কি, স্পেশাল সার্কামস্ট্যান্স। ইলেকট্রনটা অ্যামোনিয়েটেড, অ্যামোনিয়েটেড ইলেকট্রন। ইলেকট্রনকে সলভেটেড করতে হবে তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে ইলেকট্রনকে একটা আয়নকে সলভেটেড করে তাকে যেমন ঘেরে ফেলে নিতে, কিন্তু ইলেকট্রনকে সলভেটেড করা তো খুব ডিফিকাল্ট। তার মানে স্যার ইলেকট্রন গুলো মানে কি, কেন সলভেটেড হবে? সে সলিডে জিঙ্কের যে পরিবেশে ছিল, ওই যে জিঙ্ক সলিডের মধ্যে জিঙ্ক আয়নের যে পরিবেশে ছিল, ওইরকম একটা জায়গার মধ্যে যদি সে ঘোরাফেরা করতে পারে তাহলে স্টেবিলাইজ হবে ক্লোজ কম্প্যাক্টের মধ্যে, ঠিক। কিন্তু ইলেকট্রনকে তার মানে যে এমনি যদি ইলেকট্রোলাইটের মধ্যে যদি ঢুকে পড়ে, তো তার সঙ্গে যে যে এখানে কি হয়ে যাবে, তোমার দেখো এখানে চার্জ ডেনসিটি মানে পজিটিভ আয়নের বা পজিটিভ আয়নের ডেনসিটি, জিঙ্কে পজিটিভ আয়নের ডেনসিটি আর সলিউশনে পজিটিভ আয়নের ডেনসিটি কি একই রকম হয়? হ্যাঁ স্যার, সলিউশনে বেশি কম হবে কি? না না হবে কি মনে হচ্ছে? হবে না। হ্যাঁ, দেখো ফেনোমেনোলজিক্যালি ভাবো যে আমি এই যে মানে আমি ওর উত্তর কোথা থেকে সিনথেসিস করবো? আমিও কিছু এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট তার মধ্যে কমন সেন্স অ্যাপ্লাই করে আমি ওই অ্যান্সার সিনথেসিস করবো। তাহলে আমি কি দেখবো, আমি তুলনা করবো যে একটা ইলেকট্রন জিঙ্কের মধ্যে আছে আর একটা ইলেকট্রনকে আমি জিঙ্ক সালফেট সলিউশনের মধ্যে রাখবো, ঠিক। এবার শুধু ওখানে যখন সি অফ জিঙ্ক আয়নের মধ্যে সে ইমার্জ হয়েছে, তো যেভাবে ইলেকট্রো মানে তোমার হচ্ছে যে ওই প্রচুর মানে ইলেকট্রন আছে, আর হচ্ছে যে জিঙ্ক আয়নের মধ্যে ইমার্জ হয়েছে, সেইটা এইখানে ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে কে আছে? জিঙ্ক মানে সালফেট আয়ন আছে, জিঙ্ক আয়ন আছে, সেইটা কিন্তু এনভায়রনমেন্টে এক নয়। এক মানে হচ্ছে হ্যালো, একাধিক রিজিয়ন বুঝতে পেরেছি। একটা প্রথম যেটা মনে হবে, মানে খুবই সহজ যেটা মনে হবে, যে ইলেকট্রনটাকে এখানে জিঙ্ক সালফেট সলিউশনের মধ্যে সালফেট আয়ন কি ইলেকট্রনকে সলভেটেড করতে চাইবে? না না করতে চাইবে সলভেটেড? না না, রিপেল করবে তো রিপেল করবে। হ্যাঁ, তার মানে এই জন্য সলিউশনে সহজে সলভেটেড হতে চাইবে কি? ওখানে শুধু তো নয়, জিঙ্ক আয়ন কি করে সলভেটেড করে ইলেকট্রনকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে কি করে সলভেটেড করে? হ্যাঁ, সলভেটেড করতে হলে তাহলে কি হবে, যে অ্যাটলিস্ট যেন ওই ইলেকট্রনকে যেন একটা বন্ড হিসেবে শেয়ারিং করতে চাই, তাহলে তো তার মানে ইকুইভ্যালেন্ট ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশনটা স্ট্রং হবে। যেমন সোডিয়ামে কি হয়, সোডিয়াম অ্যামোনিয়াতে দিলে কিরকম হয়ে যায়? ওটা ব্লু হয়ে যায়।
প্যারাম্যাগনেটিজম ফ্লো সলভেশন হয়, আর নিশ্চয়ই সোডিয়ামের ইলেকট্রনটা কি হবে, যে সলভেটেড হয়ে যায়, হ্যাঁ অ্যামোনিয়েটেড ইলেকট্রন হয়ে থাকে। অ্যামোনিয়াম ইলেকট্রনের সঙ্গে যে ও মানে স্ট্রং ইন্টারঅ্যাকশন হতে হবে আর কি। মানে স্যার অ্যামোনিয়ারও তো লোন পেয়ার আছে, ওটাও তো ইলেকট্রনকে রিপেল করতে পারে, তাই জিজ্ঞেস করছিলাম। অ্যামোনিয়ার লোন পেয়ার আছে, ওটার সঙ্গে রিপালশন হতে পারে। আরেকটা কি হতে পারে বলতো, ওইটা হচ্ছে যে সলিউশন আছে তো, হাইড্রোজেনের ডেল পজিটিভ হয়ে থাকে, তারা স্টেবিলাইজ করতে পারে না, সে তাহলে ওয়াটার আর ভালো পজিটিভ হবে, তাই না? হ্যাঁ তা তো ঠিকই, তা তো হয় না। হ্যাঁ, ওয়াটারে আরো ভালো, ওয়াটারে আবার অন্য প্রবলেম হয়ে যায়, সোডিয়াম অক্সিডাইজ হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড এইসব হয়ে যায়, ঠিক আছে? তা মানে ওই যে সোডিয়াম আয়ন আসবে, আর সেই আয়নের যে ইলেকট্রনটাকে অ্যামোনিয়া মলিকুল হচ্ছে যদি সহায় করতে চায়, তাহলে কি হবে? আমিও মানে কারণটা আমার কনভিন্সিং, মানে এইভাবে হতে পারে, কারণ NH3 যদি লিকুইড হিসেবে থাকে, মানে ওটা যদি মানে NH4OH হিসেবে থাকে, তাহলে NH4+ ওটা তো পজিটিভ আর ইলেকট্রনটা নেগেটিভ, এইভাবে স্টেবিলাইজ করতে পারে। যাই হোক, আমার এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ব্যাখ্যা নেই আর কি জানা, হ্যাঁ। তবে সবসময় NH4OH হয়ে থাকে তাও নয়, সেইটা বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার। এরকম হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। যেমন মানে অ্যাটলিস্ট মানে অন্য কোনো একটা স্পেসিসের সঙ্গে হয় ইলেকট্রনটা যেন একদিন যেন কেমিক্যাল বন্ডে ইনভলভ হয়ে যাচ্ছে, বা হচ্ছে যে মানে ওকে ওই ফেজের মধ্যে তাকে স্ট্রংলি ইনভলভ হতেই হবে, ঠিক? তাহলে অ্যামোনিয়ার মলিকুলার অরবিটাল কি আমার অত ডিটেলস জানা নেই, বা মোটামুটি তাহলে একটু খুঁজে দেখো দেখি তোমরা, ঠিক আছে? হ্যালো শান্তনী, হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে হয় কি ওই ইলেকট্রনটাকে ওকে যদি স্টেবিলাইজ করতে চাই, তার মানে কিভাবে স্টেবিলাইজ করতে হবে? আর আমার স্ট্রং ইলেকট্রনিক ইন্টারেকশন থাকতে হবে, তাহলে ওকে একটা কোনো বন্ড ফর্মেশনের মধ্যে কোথাও আমি ইনভলভ করতে পারছি কিনা, ঠিক? কপার, এই একটু আগে দেখলাম না, কপার, জিঙ্ক, সিলভার, কপার ইলেকট্রন সব জায়গায় যাতায়াত করতে পারে, মানে ইলেকট্রনকে অন্য ফেজে যেতে হলে সেই ফেজটা মাস্ট বি ইলেকট্রনিক কন্ডাক্টর, না হলেও যাবে না, ঠিক? এখানে চলে যাচ্ছে, এবার সব জায়গায় যে একটা ফেজ, এটা কিন্তু তখন তোমরা অত অবাক হয়নি, কপার থেকে ওইখানে চলে যাচ্ছে, বা এখান থেকে এখানে জিঙ্কে চলে যাচ্ছে, সিলভারে চলে যাচ্ছে, হ্যাঁ। তার মানে কি যে ইলেকট্রন একটা কন্ডাক্টর থেকে আরেকটা কন্ডাক্টর যেতে আপত্তি নেই, সেখানে ও স্টেবিলিটি খুঁজে পাবে, সেখানে সে ইমার্জ হবে সি অফ ক্যাটায়ন, ঠিক আছে? আপত্তি আছে? না স্যার, না স্যার। এক্সপেরিমেন্টাল ফেনোমেননটা একটু দেখো এবং তোমরা এইভাবে বোঝো আর ঠিক। এই জন্য আরেকটা দেখবে যে সোডিয়ামকে যখন মার্কারিতে দেওয়া হয়, তখন কিন্তু সোডিয়াম ইলেকট্রন কি হয়ে যেতে পারে, আবার ওই যে সোডিয়াম মার্কারি মিলে যে টোটাল ইটা হবে, যেটাকে অ্যামালগেটেড সোডিয়াম বলো, সেখানেও কিন্তু সোডিয়াম ইলেকট্রনটা মার্কারির মধ্যে চলে যেতে পারে। এবং সোডিয়ামের অ্যাক্টিভিটিটাকে কমার জন্য আমরা কি করি, যখন সোডিয়াম ডিরেক্ট ইলেকট্রোড ব্যবহার করি না, এটা তুমি জানা বোধ হয়, সোডিয়াম অ্যামালগেটেড সোডিয়াম ব্যবহার করি, তাই না? হ্যাঁ, তার মানে আবার সেই মার্কারি একটা কন্ডাক্টর, ইলেকট্রন কিন্তু সেইখানে কন্ডাক্টরের মধ্যে সেইখানে যে ক্যাটায়ন থাকবে, এবং যদি একাধিক ইলেকট্রন থাকে তার এক্সচেঞ্জ এনার্জি থাকবে, হ্যাঁ। এই করে তার মানে একটা কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন ঢুকতে পারে। দেখবে যে লিকুইড অ্যামোনিয়া, আমার যতদূর মনে পড়ে মনে হয় না, এটা তো পিকুলিয়ার মানে একটা কম্পাউন্ড অ্যামোনিয়া, যে লিকুইড অ্যামোনিয়া কন্ডাক্টরে বিহেভ করতে পারে, কন্ডাক্টর হিসেবে বিহেভ করতে পারে, হ্যাঁ। কারণ ওই তার মানে অনেক অ্যামোনিয়া মলিকুলার অ্যাসেম্বলি যখন হয়, ওই অ্যাসেম্বলির যে পার্টারবেশন, সেই পার্টারবেশন নন বন্ডেড ইলেকট্রন নিয়ে হচ্ছে কি হতে পারে, স্বাধীন ইলেকট্রনের মতো বিহেভ করতে পারে আর কি, মানে দুটো ফেজের মধ্যে ঘুরে বেড়াতে পারে। হ্যাঁ, এই জায়গাটা একটু দেখো তো, ঠিক আছে?
তার হ্যাঁ, মানে স্যার। হতে মানে ইলেকট্রন কোথায় ঢুকতে পারবে, ইলেকট্রন আবার একটা কোনো একটা কন্ডাক্টর লাইক, মানে যেখানে সেই ইলেকট্রন কি হবে, ইমার্জ হবে সি অফ ক্যাটায়ন, তাহলে কেবলমাত্র সেখানে সে স্টেবিলাইজ হতে পারে। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি। আজকে কি গোলমাল করে আমার, হ্যাঁ না রেসপন্সটা আমি বুঝতে পারছি না। হ্যালো স্যার শুনতে পাচ্ছি, স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, শেষে যে কথাগুলো বললাম বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে লিকুইড অ্যামোনিয়া মাস্ট বি কন্ডাক্টর হবে আর কি। কারণ অনেক লিকুইড মলিকুল, একটা ইন্ডিভিজুয়াল অ্যামোনিয়া মলিকুল দিয়ে ভাবলে হবে না। যেমন একটা ইন্ডিভিজুয়াল আয়রন অ্যাটম দিয়ে বোঝা যায় না যে ও কন্ডাক্টর হবে কিনা। অ্যাসেম্বলি অফ আয়রন অ্যাটম এক্সিবিটেড মানে একটা কন্ডাক্টর আর কি। হ্যাঁ স্যার এইচসি কেন কন্ডাক্টর হিসেবে বিহেভ করে, মানে এনএইচসি তে বললেন যে ওর নন বন্ডেড ইলেকট্রন গুলো ফ্রি ইলেকট্রনের মতো মুভ করতে পারে বলে কন্ডাক্টর, কিন্তু এইচসি কেন কন্ডাক্টর? কে মার্কারি। মার্কারি? হ্যাঁ স্যার। মার্কারি? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। মার্কারি কথা বলছো নাকি? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, মার্কারির কথাই বলছি। মার্কারি তো হ্যাঁ, মার্কার যে অ্যাটমিক লুজলি ব্যান্ডেড এস ইলেকট্রন, সেটা হাইলি মোবাইল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ওটা জানি, মার্কারির ওই পি আর পি ইলেকট্রনটা ইনার্ট বেরিয়ে পেয়ার চলে যায়। এফেক্টের জন্য। হ্যাঁ, অ্যামোনিয়ার মধ্যে স্টেবিলাইজ হতে গেলে সার্টেনলি কি হবে, একটা কন্ডাক্টিং বিহেভিয়ার থাকতে হবে। যেমন আবার হ্যাঁ, ওয়াটারের সঙ্গে তুলনা করলে ওয়াটারের নন বন্ডেড ইলেকট্রন কত কন্ডাক্টর কিন্তু ও হয়ই না, ইনসুলেটর। ওকে, হ্যাঁ হ্যাঁ, স্যার। এবার আর একটু দেখো। হ্যাঁ ঠিক আছে, এবার আমি এই জায়গাটা থেকে মুভ করি যে নাও ইউ বিলিভ দ্যাট মাস্ট ইফ দেয়ার ইজ এ আয়নিক কন্ডাক্টর, তখন সার্টেনলি ইলেকট্রন দিয়েছে ওই ফেজে ঢুকবে না, কারণ ওই ফেজটাকে স্টেবিলাইজ করবে না। ঠিক আছে? আর সেই জন্য কি হবে, তাহলে কি হবে, যেমন ফর এক্সাম্পল ড্যানিয়েল সেলে চলে যাও। হ্যাঁ, জিঙ্ক, কপার, জিঙ্ক সালফেট, কপার সালফেট। এইখানে হচ্ছে যে আমরা আজকের আলোচনাতে কপার ড্যাশ, এটা কপার। এখানে কি হয় দেখো, ইলেকট্রন এই ফেজ গুলোতে যাতায়াত করতে পারে, কিন্তু ইলেকট্রন এই ফেজে আসতে পারবে না, বা ইলেকট্রন এখানে এই ফেজে আসতে পারবে না। যদি সব ফেজে যাতায়াত করতে পারতো কি হতো, এটাও গ্যালভানিক সেল হিসেবে কাজ করতো না, তাই না? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যালো, আমি আজ শুনতে পাচ্ছি কম কেন? শোনা যাচ্ছে স্যার। হ্যালো, শোনা যাচ্ছে। আপনার নেটওয়ার্কের শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি আসলে কম শুনতে পাচ্ছি মনে হচ্ছে। ভলিউম কমানো নেই তো। ঠিক আছে, তাহলে এবারে বোঝা গেল, সবাই কনভিন্স যে গ্যালভানিক সেলের একটা ফেজ অ্যাটলিস্ট কি হয়, এমনিতে আমাকে তো ইলেকট্রোড মানে মেটালিক রড দিতেই হবে, আর কিন্তু তার মানে ইন বিটুইন তাহলে কি থাকতে হবে, আয়নিক কন্ডাক্টর থাকতে হবে। এই জন্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ গ্যালভানিক সেল, সিম্বলিক representation of galvanic cell, symbolic representation of galvanic cell T for terminal, E for electronic conductor, I for কি আয়নিক কন্ডাক্টর। হ্যাঁ, এই জন্য একটা গ্যালভানিক সেলকে ইন শর্ট কিরকম হবে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের গ্যালভানিক সেলের ক্ষেত্রে দুটো বিষয় আলোচনা করলাম, যে একটা গ্যালভানিক সেলের মাস্ট বি আয়নিক বোথ ইলেকট্রনিক আর আয়নিক কন্ডাক্টর থাকতে হবে, আর হচ্ছে টার্মিনাল দুটো সমান হলে কেবলমাত্র তার পোটেনশিয়াল ডিফারেন্স আমি অ্যাসাইন করতে পারবো। ওকে, এবারে আমি গ্যালভানিক এক্সাম্পল অফ দ্য গ্যালভানিক সেল। স্যার বলছি ড্যানিয়েল সেলে দুটো আয়নিক কন্ডাক্টর হতো না?
হ্যাঁ মানে এটা যদি ড্যানিয়েল সেলের জন্য হয় তাহলে তো দুটো আয়নিক কন্ডাক্টর হতো, CuSO4 আর ZnSO4। মানে সফটওয়্যার সলিউশনটাকে আমি আয়নিক কন্ডাক্টর বলছি, আয়নিক কন্ডাক্টর বলছি, ঠিক আছে। জিঙ্ক আয়ন সাদরে কি হবে, এখান থেকেই যাবে তো। হ্যাঁ স্যার। যদি কারেন্ট এদিকে ফ্লো করে, মানে এটা পুরোটা একটা ক্লোজ সার্কিট এইভাবে ভাবছি। ঠিক আছে, হ্যালো, ঠিক আছে। হ্যাঁ স্যার। বেশ, এক্সাম্পল অফ galvanic cell. আমরা প্রথমে আলোচনা করব ড্যানিয়েল সেল। ড্যানিয়েল সেল বহুবার এঁকেছি, আবার একবার আঁকি। তোমাদের খাতায় নিশ্চয়ই আছে। জিঙ্ক, কপার, এটা কপার, এটা কপার ড্যাশ, জিঙ্ক সালফেট সলিউশন আর কপার সালফেট। আর ড্যানিয়েল সেল বোধহয় তোমরা আজকে পড়ে এসছো। এইখানে একটা হচ্ছে যে পোরাস পোরাস একটা থাকে, বেরিয়ার থাকে, যেটা কিনা হচ্ছে যে জিঙ্ক সালফেট আর কপার সালফেটের মধ্যে হচ্ছে যে মানে কপার এদের মধ্যে ডিফিউসিভ মিক্সিং হতে দেবে না। কালকে বললাম যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকলে কি হয়, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকলে কি হয়ে যাবে, ডিফিউসিভ মিক্সিং হয়ে যাবে। হ্যাঁ, মানে এক্সক্লুসিভ মিক্সিংটা হতে দেবে না। এবারে কপার ডিফিউসিভ মিক্সিংটা প্রিভেন্টেড করতে গিয়ে এখানে একটা পোরাস বেরিয়ার দিয়ে দেওয়া হয়, যার মধ্যে দিয়ে যে আমাদের এখানে যে প্রয়োজনীয় রিলেভেন্ট আয়নটাকে যখন সার্কিট যখন যোগ হবে তো কি হবে, যখন সার্কিট যোগ হবে, সার্কিট যোগ হতে হলে বিভিন্ন ফেজের মধ্যে তো কানেকশন থাকতে হবে। তাহলে হচ্ছে আমার এই ফেজের সঙ্গে এই ফেজের একটা কানেকশন থাকতে হবে। সেই জন্য এখানে যদি সিল্ড ব্যারিয়ার হয় তাহলে হবে না, এই জন্য একটা পোরাস ব্যারিয়ার দেওয়া হয়। এই পোরাসের মানে পার্টিকুলারলি কপার আয়নকে খুব ডেঞ্জারাস, কপার আয়নকে যেতে না গেলে আমরা খুব খুশি হবো আর কি। কপার আয়ন এই জায়গা পৌঁছে গেলে আমাদের লস। হ্যাঁ, সেজন্য একটা ডিফিউসিভ মিক্সিং হতে প্রিভেন্টেড করতে চাইবো। আর কপার আয়ন এখানে চলে যে কি লস, সেটা তোমরা হয়তো নিজেরা সময় দিলে বুঝতে পারবে যে কেন কপার আয়নকে এখানে আমরা না এলে আমরা খুশি হবো আর। হ্যাঁ, জিঙ্ক আয়ন যাচ্ছে যাক আর কি। হ্যাঁ, তা এবারে দেখো এইখানে বিভিন্ন হচ্ছে যে মাল্টিফেজ, একটা মাল্টিফেজ সিস্টেম। হ্যাঁ, আমি প্রথমে এই ফেজটা নিয়ে বলছি, এই ফেজটা নিয়ে। এখানে কি হচ্ছে, এখানে দুটো ইকুইলিব্রিয়াম সেট আপ করার চেষ্টা করবে। কি দুটো ইকুইলিব্রিয়াম সেট আপ হওয়ার চেষ্টা করবে, একটা হচ্ছে যে জিঙ্ক solid Zinc 2+ ion in zinc plus 2 electron in zinc। আর একটা কি ইকুইলিব্রিয়াম সেটআপ করার চেষ্টা করবে, Zinc 2+ in zinc, Zinc 2+ aqua। হ্যাঁ স্যার, জিঙ্ক 2+ ইন জিঙ্ক আর জিঙ্ক ইন সলিড এর মধ্যে পার্থক্য কি? স্যার, জিঙ্ক ইন সলিড আর জিঙ্ক 2+ ইন জিঙ্কের মধ্যে পার্থক্য কি? জিঙ্ক 2+ আর ওটা জিঙ্ক মানে Zn0, Zn2+ মানে তা বলছি না, আমি ওটা জিজ্ঞেস করি না। কারণ একটা সলিড আর একটা জিঙ্কের মধ্যে পার্থক্য কি? জিঙ্ক মানে সলিডের ক্ষেত্রে মানে Zn সলিড আর Zn2+ ইন মানে Zn ইন সলিড, Zn ইন সলিড মানে Zn ইন জিঙ্ক রড। জিঙ্ক প্লাস আয়ন আছে, জিঙ্ক রডের মধ্যে যে জিঙ্ক প্লাস আয়ন আছে। এখন জিঙ্ক প্লাস তো সলিউশনেও আছে,
হ্যাঁ এই যে সলিউশন এটা অ্যাকোয়া লিখছি, এটা অ্যাকোয়া না সরি এটা জিঙ্কের মধ্যে, জিঙ্ক এইটা অ্যাকোয়া। হ্যাঁ এবার সায়নে কি বলে বুঝতে অসুবিধা? বুঝতে পারছিলাম না যে জিঙ্ক ইন জিঙ্ক, হ্যাঁ স্যার আমি বলছি যে জিঙ্ক ইন সলিড মানে তো জিঙ্ক ইন জিঙ্ক রড, আর Zn2+ ইন ব্র্যাকেটে জিঙ্ক মানে কি, মানে Zn2+ ইন জিঙ্ক রড। হ্যাঁ Zn2+ ইন জিঙ্ক রড। তাহলে তো দুটোই জিঙ্ক রড, তাহলে একটাকে সলিড দিয়ে ডিফাইন করছে, একটাকে জিঙ্ক দিয়ে ডিফাইন করছে কেন? হ্যাঁ সলিড মানে দুটোই জিঙ্ক রড আর একটা Zn2+ আর Zn দুটো আলাদা স্পিসিস। আলাদা স্পিসিস হলে বা দুটো তো আছে এক জায়গায়, দুটো তো আছে জিঙ্ক রডেই থাকলে দুটো আলাদা স্পিসিসকে আলাদা নোটেশন দিয়ে ডিনোট করব না, দুটো এটা রিঅ্যাকশন হয়ে তবে তো Zn2+ তৈরি করছে। না কিন্তু জিঙ্ক সলিডটা কম্বিনেশন অফ কি, কম্বিনেশন অফ জিঙ্ক 2+ আয়ন আর হচ্ছে ইলেকট্রন। জিঙ্ক হ্যাঁ জিঙ্ক সলিডটাই যে কম্বিনেশন অফ জিঙ্ক 2+ আর ইলেকট্রন, তাই না? সায়ন হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ তারপরে আবার জিঙ্ক 2+ আর সে কি হবে অ্যাকোয়াসের মধ্যে যেতে চাইবে, ঠিক। এবারে আজ নেট ইকুইলিব্রিয়ামটা কি হবে? জিঙ্ক সলিড জিঙ্ক 2+ অ্যাকোয়া আর 2 ইলেকট্রন ইন জিঙ্ক। হ্যাঁ এইটা তৈরি হতে চাই নেট যেটা। এইবার এই দুটোকে যোগ করলে তাই হয়তো। হ্যাঁ এইবার তার মানে এই জিঙ্ক আয়নের যাতায়াতের ফলে নিশ্চয়ই কি হবে, আর সে জিঙ্ক আয়ন কি সলিউশন থেকে জিঙ্কে ঢুকতে পারে নেট, বা জিঙ্ক থেকে জিঙ্কে আসতে পারে, ঠিক। জিঙ্ক থেকে অ্যাকোয়াস ফেজে আসতে পারে। এটা হওয়ার ফলে কি হবে, এই দুটো ফেজের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করবে, ঠিক তাই না? একটা পোটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করবে, তাই তো? হ্যালো শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ তাহলে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করবে। এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ডেভেলপ করলো না সলিড ফেজ আর লিকুইড ফেজের মধ্যে আর কি, এই পোটেনশিয়াল ডিফারেন্সটাও এক্সপেরিমেন্টালি মেজার করা যায় না। আবার একটা স্টেটমেন্ট করলাম যে সলিড ফেজ আর লিকুইড ফেজের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেটা এক্সপেরিমেন্টালি মেজার করা যায়। ঠিক আছে, এইটা প্রশ্ন, এটা কি উত্তর আমাকে ব্যাখ্যা করতে হবে না নিজেরা ভাববে? স্যার ভেবে কালকে বলবো, স্যার ভেবে কালকে বলবো। এই নিয়ে অনেকটা সময় কাটিয়েছি, সেই ভাবনাটা এক্সটেন্ড করলে আমার আর উত্তর দেওয়ার দরকার হবে না। আমি এই জন্য আমি প্রশ্ন দেবো, আমি বলছি যে তোমরা নিজেরা একটু ভাবো। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যালো হ্যাঁ স্যার ভেবে না পারলে তখন আপনি বলে দিয়েন। বললাম যদি ভেবে না উত্তরটা বের করতে পারি তখন আপনি বলে দিয়েন। আচ্ছা কথাগুলো আমি কেন এত কম শুনতে পাচ্ছি? স্যার ওটা আপনার নেটওয়ার্কের প্রবলেম বোধহয়। ওটা আপনার নেটওয়ার্কের প্রবলেম বোধহয়, আমরা আপনার কথা একদম স্পষ্ট শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার আপনার কথা তো শোনা যাচ্ছে। হ্যাঁ বা ফ্যান চলে। আচ্ছা আপনি প্রশ্নের উত্তর কেউ বলতে চাইছো বোধহয় এখনই নাকি? না স্যার কেউ কিছু বলেনি। হ্যাঁ প্রশ্ন বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার প্রশ্ন বুঝতে পেরেছি স্যার। একটা হতে পারে যে জিঙ্ক রড থেকে থাকলে হচ্ছে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ওই সিস্টেমে যে কার পোটেনশিয়াল ডিফারেন্স, এই যে সিস্টেমটা তৈরি, এই দুটো ফেজের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হয় সেটার ভ্যালুটা আমি মেজার করতে পারবো, জানি না, পারবো না, কারণ ওইভাবে মানে সেটাকে মেজার করতে গেলে ওই রকম ভাবে একটা পোটেনশিওমিটারকে ডিজাইন করতে হবে যার একটা দিক লিকুইড ফেজ থাকবে, একটা দিক সলিড ফেজ থাকবে। হ্যাঁ গর্গ বোধহয় কিছু উত্তর দিচ্ছে, হ্যাঁ, এবং আমি যেটুকু শুনতে পাচ্ছি ও ঠিক ডিরেকশন বরাবর উত্তর দিচ্ছে। হ্যাঁ সেখানেও কি আমি আর এরপরে যদি আমি কথা বলি তাহলে হচ্ছে যে আমি উত্তরের কাছাকাছি পৌঁছে যাবো আর কি। তা আশা করছি তোমরা পারবে, না পারলে আমরা আবার ওইরকম একটা সেশনে এটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? কিন্তু এই দুটোর এবার হ্যালো আর কেউ কিছু বলছো বোধহয়?
না স্যার আর কেউ কিছু বলেনি। স্যার লিকুইড ফেজে তো আর ওই রকম মানে আরেকটা কপার ওয়্যার যোগ করে ওরকম ভাবে করা যাবে না, যেটা সলিড ফেজে যেভাবে করছিলাম, মানে কন্ট্রিবিউশন চলে আসবে তো পোটেনশিওমিটারের ওয়্যারটা। হ্যাঁ, যেই মাত্র এবার এইভাবে আর একটু ভাবো, যেই মাত্র ওইটা দিয়ে দিব সেই সেইটা আরেকটা কি একটা লিকুইড সলিড ফেজ মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করবে, আর একটা নতুন পটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হবে। আর তার সঙ্গে তুমি আবার সেই পটেনশিওমিটার দিয়ে যোগ করলে কি হবে, অরিজিনাল সিস্টেমে পটেনশিয়াল ডিফারেন্স পাবো না, তাই না? আমি তো চাইছি অরিজিনাল সিস্টেমের পটেনশিয়াল ডিফারেন্স, সেটা পাবো না। আমরা ওই ফর্ম পজিট মানে যেটা সলিড দিয়ে যোগ করেছি টোটালটার একটা পেয়ে যাবো, সেটাই বলছি। আচ্ছা, তো অন্য সেই ইলেকট্রোকেমিক্যাল সিস্টেমটা অন্য হয়ে গেল যখন এর মধ্যে আমি একটা তার দিয়ে দিব, তখন কি হয়ে যাবে, একটা সলিড ফেজ হয়ে গেল, বা আমি পটেনশিওমিটারে একটা এখানে তার ডুবিয়ে দিব, তখন কি হবে, সেইখানে দুটো তো ক্যান্সেল আউট হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং এবার আর আমি বলছি না, ঠিক আছে, যে পটেনশিয়াল ডিফারেন্স ঠিকঠাক মেজার করা যাবে। ওকে স্যার, তাহলে যখন বলছি তাহলে যখন ওই জিঙ্কের সাথে ওই কপারটা যুক্ত করেছিলাম, মানে আমরা ড্যানিয়েল ছেড়ে যে জিঙ্কের সাথে কপার ড্যাশটা যুক্ত করি, ওই জিঙ্ক আর কপারের মাঝেও তো একটা মানে আমার পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়, সেটা তো আর কোথাও ক্যান্সেল হচ্ছে না, তাহলে মানে ওই ওর কন্ট্রিবিউশনটা তো থেকে যাচ্ছে। হ্যাঁ, না তখন না, আমি গ্যালভানিক সেলের এখন আমার কোন কোন ফেজ নিয়ে গ্যালভানিক সেল, হ্যাঁ এইখানটা, হ্যাঁ সেটা হচ্ছে যে গ্যালভানিক সেল, এইটা জিঙ্ক সালফেট, স্যার ওইটা তো আগের দিন বলে না 6টা ফেজ থাকে, তার মানে তো ও যেটা বলছে ওটা তো ওই গ্যালভানিক সেলের ফেজ, তাহলে ওটা তো সেলের পটেনশিয়াল কি দেবে? এই যখন আমি কপার ড্যাশ দিলাম আর এইটা কপার, এইটা হলো আমার কারণ গ্যালভানিক সেল। আর শেষবোধহয় যেটা বলতে হচ্ছে যে এইটাকে গ্যালভানিক সেল বলে বলবো। এই কপারটা নিয়ে আমার এইটা হলো এখন ওই যে কপারটা দিলাম না, কপার আরেকটা অ্যাড করলাম জিঙ্কের সঙ্গে, ওইটা নিয়ে যদি আমি গ্যালভানিক সেল বলে ডিফাইন করি তাহলে ওরই পটেনশিয়ালটা ডিফাইন করতে পারবো, কিন্তু ওইটা বাদ দিয়ে যদি আমি গ্যালভানিক সেল বলি তার পটেনশিয়াল ডিফাইন করতে পারবো না। ঠিক, ওকে, হলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সেইটা হলো কথা না বললে ভাবুন বুঝতে পেরে গেছে সবাই। এই যে ওয়্যারটা যদি দিলাম, এই ওয়্যারটা দিয়ে যদি সিস্টেম করো বা এইগুলো মানে এইখানে আরেকটা দিলাম, তাহলে তার মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি করতে পারবে, কিন্তু এই লিকুইড ফেজের মধ্যে কিছুতেই পারবে না। ঠিক আছে, ওকে, হ্যাঁ এই স্টেটমেন্টটা লেভাইনে বলা ছিল, আশা করছি আর কারো অসুবিধা হবে না। এইবারে যখন পটেনশিয়াল ডিফারেন্স যদি না মেজার করতে পারি, এই জিঙ্ক আয়ন কোন দিকে ঢুকলো না ঢুকলো এক্সপেরিমেন্টালি কি হবে বোঝাটা খুব শক্ত। তবে আমরা এইটা অনুমান করতে পারি, যে অ্যাসুম করছি যে জিঙ্ক সালফেট আয়নের কনসেন্ট্রেশন যদি কম হয় তাহলে কি হবে, তখন জিঙ্ক মেটাল থেকে এসে জিঙ্ক কি হতে পারে, সলিউশন জিঙ্ক সালফেট সলিউশনে চলে আসতে পারে। জিঙ্ক সালফেট সলিউশন চলে এলে তার কি হবে, তার একটা মেজর পাবে যে তার মোলার এন্ট্রপিটাও বেড়ে যেতে পারে কম্পেয়ার টু জিঙ্কের মধ্যে থাকার ফলে। ওই জন্য বলছি ভেরি ডাইলুট সলিউশন যদি হয় আর কি, হ্যাঁ জিঙ্ক আয়নটা এদিকে চলে আসতে পারে। ঠিক আছে, এবং সালফেট আয়ন আছে বাইরে তাকে স্টেবিলিটি করতে সালফেট তো করবেই, অ্যাজ ওয়েল অ্যাজ এন্ট্রপিটাও বেড়ে যেতে পারে। আর সেজন্য আমরা জেনারেলি এই কথাটা বলি যে ডাইলুট জিঙ্ক সালফেট সলিউশনে যখন জিঙ্ক রডটাকে আমরা ইমার্জ করি তখন হচ্ছে যে পোটেনশিয়াল হাই অ্যাট জিঙ্ক may be less than high at জিঙ্ক সালফেট সলিউশন অ্যাকোয়া, এরকম একটা আমরা কথা বলবো। হাইয়ের জিঙ্কে যে পটেনশিয়াল সেটা কি হবে, নেগেটিভলি চার্জ হয়ে গেল, আর অ্যাকোয়ার সলিউশনটা কি সিমস টু বি কি
সাম পজিটিভ চার্জ, সেই জন্য পোটেনশিয়াল ডিফারেন্স এরকম একটা আমরা বলি আর কি। ঠিক হলো এবারটা আসুন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার এটা হ্যাঁ তো স্যার, হ্যাঁ স্যার স্যার। এটা তো এটা স্যার এই যে স্যার এই phi zinc less than phi Zn2 plus aqueous, এটা তো Zn SO4 সলিউশনের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না, এটা তো সব ক্ষেত্রেই ট্রু। কনসেন্ট্রেটেড সলিউশনের ক্ষেত্রেও ট্রু, আবার ডাইলুট সলিউশনের ক্ষেত্রেও ট্রু। এটা আমি কেন ডাইলুশন বারবার চিন্তা করছি আর কি। মোলার একটা এন্ট্রপিটা সময় বেশি দেখবে যে যদি জিঙ্ক সালফেট সলিউশনে জিঙ্ক সালফেট সলিউশনে যদি জিঙ্ক আয়নের খুব কনসেন্ট্রেটেড হয়ে যায়, জিঙ্ক আয়নের দেখবে যে জিঙ্ক আয়ন সবসময় আর ওই ডাইলুট সলিউশনটাকে আমি ধরে নিলাম ওইদিকে যায়, একটা সময় পরে কিন্তু জিঙ্ক আয়নের ওইদিকে যেতে চায় না, কারণ জিঙ্ক আয়নের অ্যাক্টিভিটি কি যাবে সলিউশনে, জিঙ্ক আয়নের কেমিক্যাল পটেনশিয়াল বেড়ে যাবে, তাই না? তার মোলার এন্ট্রপিও কমবে, আবার জিঙ্ক আয়নের ইন্টারঅ্যাকশনটাও বেশি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য কি একটা সময় যেতে চাইবে না, একই কারণে আমি অন্যভাবে বলতে পারি। তার মানে জিঙ্ক সালফেটের কনসেন্ট্রেশন যখন বেশি হবে তখন জিঙ্ক আয়ন প্রচুর আছে, তাহলে জিঙ্ক আয়ন কি হবে, যেতে চাইবে না, না মানে শুরু থেকে যেতে চাইবে না, তাই না? হ্যাঁ মানে মানে একদম আমি যদি ডাইরেক্ট সলিউশন হয় উই মে অ্যাসুম দ্যাট দ্য জিঙ্ক আয়ন ওইদিকে যেতে পারবে। তাহলে তো আমরা এটা উল্টো ভাবে তো এটা বলতে পারি যে কপার সালফেট সলিউশনের কনসেন্ট্রেশনটা বেশি রাখতে হবে। না এইটা তো জিঙ্ক আয়নটা যাবে কিনা ও বুঝতে, কপার সালফেট সলিউশন থেকে ও বোঝে না, ও বুঝে জিঙ্ক সালফেটের উপর। সেটা আমি বুঝেছি, কিন্তু মানে কপারের ক্ষেত্রে বলি, কারণ ওখানে তো কপার Cu2। এবার কপারে কি হবে ইলেকট্রোড এবারে আসছে, ঠিক আছে? কপারে কি হবে, হ্যাঁ এখন কপার আর জিঙ্কের মধ্যে কে কেমিক্যালি বেশি অ্যাক্টিভ তোমরা জানো? কপার অ্যাক্টিভ। কারণ হচ্ছে যে যদি কপার সালফেট সলিউশনে জিঙ্ক দিয়ে দেই, জিঙ্ক প্লাস কপার সালফেট, এইখান থেকে হচ্ছে যে জিঙ্ক সালফেট প্লাস কপার, এই রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভেরি হাই এবং কপার প্যাসিভেট করে যায়। কিন্তু উল্টোটা হয় না, উল্টোটা হতে চায়। কপারটাকে অ্যাক্টিভ কেন বলছে স্যার? জিঙ্কটাকে তো তাহলে বলো জিঙ্ক ইজ এ ফুলফিল ডি অরবিটাল, কপারে তা বলছে স্যার, বলছে তাহলে কপারটা অ্যাক্টিভ কারণ Cu2+ স্টেটে আছে। না, Cu2+ এ তো ও থাকতে চায় না, ও তো Cu তে আসতে চায়। হ্যাঁ, তাহলে তো স্যার অ্যাক্টিভ বলা উচিত। হ্যাঁ, কি বলছো? আচ্ছা আমি এক্সপেরিমেন্টাল ফেনোমেননটা বলি, ঠিক? এবারে বাকিটা তারপরে আমরা মাইক্রোস্কোপি বা ইলেকট্রনিক থেকে উত্তর খোঁজার চেষ্টা করব, যদি হয় হ্যাঁ নিশ্চয়ই আমাদেরকে উত্তর বের করতে হবে, ঠিক আছে? বা যদি না পারি আমরা 1 বছর 10 বছর ধরে উত্তর খুঁজে উঠছি, কিন্তু দিস ইজ এক্সপেরিমেন্টাল ফেনোমেনন। ওকে, কপারের সঙ্গে যদি জিঙ্ক সালফেট যদি দেই তাহলে কি হয়ে যায়, কপার সালফেট প্লাস জিঙ্ক, এই রিঅ্যাকশনটা ভেরি ট্রেস অ্যামাউন্ট হয়। তোমরা জানো কি হবে, কিছুটা যে মিক্সিং একটা কি করে, একটা রিঅ্যাকশনটাকে কিছুটা এক্সটেন্ডে করায়, সেটা বোধহয় রিজিং। আমি এটা বলছি যে এখানে একদমই হবে না, তাহলে যদি উল্টোটা না হতে তাহলে তো একদমই হওয়ার কথা না। তবু কিছু সবসময় একটা রিঅ্যাকশন কিছুটা এক্সটেন্ড হয় কেন, মিক্সিং একটা কি করে, ড্রাইভিং ফোর্স, ফ্রি এনার্জিটাকে কমাবার চেষ্টা করে। হয়তো ওই যে পিওরের ফ্রি এনার্জিটা হায়ার, কিন্তু পিওরের ফ্রি এনার্জির সঙ্গে মিক্সিং একটা যোগ করলে কি হতে পারে, কিছুটা মনে পড়ছে ওই পিকচারটা? হ্যাঁ স্যার, কিছুটা কমে, মানে ওই এনআরটি সামেশন ওভার x এনআরটি ln x সামেশন ওভার ln x। হ্যাঁ, এই জন্য আবার h - ts থেকে বলতে পারবো এক্সটেন্ড নিশ্চয় কি হয়, তার পিওর গুলো কেমিক্যাল পটেনশিয়াল বেশি হলেও কিছুটা কেমিক্যাল রিঅ্যাকশন হতে চায়। পিওর গুলো সাজেস্ট করে যে হবে না, তাও কিন্তু হবে, কারণ মিক্সিং প্লাস পিওরের যোগফলটা কি হতে পারে, আগের থেকে কমিয়ে দিতে পারে, ঠিক? সেই জন্য দেখবি যে এখানে একটা ট্রেস, মানে দিস ইজ এক্সপেরিমেন্টাল রেজাল্ট, ঠিক? তাহলে এটা বলতে তোমরা আগেও শুনেছো এক্সপেরিমেন্টাল রেজাল্টটা এরকমই হয় আর
হ্যাঁ এর এই পরেরটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে ভেরি ভেরি স্মল। ঠিক, হ্যাঁ এবারে তোমরা যে আমি হিন্টস দিচ্ছি না, তোমরা তাহলে একটু ভাবো, ঠিক আছে, কেন এরকমটা হয় আর, ঠিক আছে। এটা একটা আজকের প্রশ্ন থাক নাকি, না না এখনই আলোচনা করতে ইচ্ছে করছে, কেউ বলবে উত্তর? প্রশ্নটা আরেকবার বলে দিন না। হ্যাঁ, শ্রেয়সী শুরু করলো, শ্রেয়সী এই উত্তরটা মানে বলতে চাইছিল যে মানে আমাদের শ্রেয়সী কেন সবারই হয়তো মনে হচ্ছে যে জিঙ্ক তো D10, হ্যাঁ, আর কপার হচ্ছে D9। না আমার না এখন মনে হচ্ছে যে জিঙ্কটাই বেশি অ্যাক্টিভ। কেন বলি, কারণ ওই যখন কপার জিঙ্ক দুটোকে যোগ করলাম তখন তো জিঙ্ক থেকে ইলেকট্রন কপারের দিকে চলে যাচ্ছিল। হ্যাঁ, তখন তো জিঙ্কটা বেশি আমরা এই অ্যাক্টিভ। কনসেপ্ট এই যে যাবে বলেছিলাম সেটা এই এক্সপেরিমেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলেছিলাম। হ্যাঁ, সেটা তার মানে এক্সপেরিমেন্টাল অবজারভেশন। আরেকটা ছিল না, দুটো সলিড ফেজ কপার আর জিঙ্ককে যোগ করলাম। হ্যাঁ, না সেটা আমরা সব কথাগুলো এক্সপেরিমেন্টালি বলছি। আর শ্রেয়সী কিন্তু মানে যে রুটেড কারেন্টটা মানে কারেন্টটার কথাও বলতে চাইছে। ও বলছে যে আমাদের কমন সেন্স অনুযায়ী উল্টোটা হওয়ার কথা ছিল, তাই কি শ্রেয়সী বলছো? আমিও বলছি ওটা উল্টোটাই হওয়ার কথা। হ্যাঁ 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 হ্যাঁ, স্যার জিঙ্কটাই বেশি অ্যাক্টিভ হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, মানে জিঙ্কটাই তো আমরা মানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ। হ্যাঁ, জিঙ্কটাই বেশি অ্যাক্টিভ। এই এক্সপেরিমেন্টটা দেখে মনে হচ্ছে জিঙ্কটা বেশি অ্যাক্টিভ কপারের থেকে। হ্যাঁ, এক্সপেরিমেন্টালি তাতে সন্দেহ নেই তো তোমাদের? আমি বলছি এক্সপেরিমেন্টাল সন্দেহ না, আন্ডারস্ট্যান্ডিং এর সন্দেহ নেই তো? এমনি তো স্যার মনে হচ্ছে কারণ Zn2+ তো Cu2+ এর থেকে বেশি স্টেবল হবে, তাই না? মানে D10 কনফিগারেশন পাচ্ছে। হ্যাঁ, আর ওখানে D9 পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শান্তনী একটা ভেরি ভ্যালিড রিজন দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি বিশ্বাস করছি যে এইবার তোমরা ভাবলে পুরোটাকে রেশনালাইজ করতে পারবে।